Okay, guys, now we are recording our session. সো আমাদের আজকের প্যাসেজ হচ্ছে দ্য ফালফি হুইল। এটা বোঝার জন্য আমরা একটা শর্ট ভিডিও দেখে আসি, তাহলে আমাদের ইলাস্ট্রেট করাটা ইজি হবে। আমরা এক্সাম হলে কিভাবে বুঝবো এই ইউনিক ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্ট। সো এটা ডিটেলসটা দেওয়া থাকবে, প্যাসেজ যেটা থাকবে প্যাসেজের ডিটেলসটা নিচে দেওয়া থাকবে। সো যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্ট, তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু থাকবে এবং এটা সাকসেসফুল হয়েছে কারণ এখানে অ্যাচিভমেন্ট দেওয়া। ওকে, সো আমরা দেখি। না ভাইয়া। সাউন্ড শোনা না যাচ্ছে না? ভাইয়া। ভাই ওইটা সেই স্ক্রিন শেয়ারের টাইম ওইভাবে করে দিতে হয়, তাহলে সাউন্ড শোনা যায়। কি করে দিতে হয়? স্ক্রিন যখন শেয়ার করবেন তখন একটা সিস্টেম সেটিং করে নিতে হয়। আচ্ছা, নো প্রবলেম, আমি এটা বোঝানোর জন্য ওপেন করছি। সো সাউন্ড একটা ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্ট। ওকে, সো এই যে ইঞ্জিনিয়ারিং যে অ্যাচিভমেন্টটা, এখানে হচ্ছে তারা এই নিচের যে একটা ক্যানেল থাকে, এই ক্যানেলের একটা নাম আছে। আর উপর দিয়ে এই যে রাস্তাটা, এই যে রাস্তাটা গেছে সমান, আমার কার্সরের দিকে লোকেট করুন আপনারা, তাহলে বুঝতে পারবেন। এই যে রাস্তাটা গেছে এখান দিয়ে আরেকটা ক্যানেলকে তারা কানেক্ট করছে। সো এই ক্যানেলটা কিভাবে কানেক্ট করবে, এই জায়গাগুলোতে ওয়াটার বাস থাকবে। তো এই ওয়াটার বাস গুলো, তাহলে আমি অডিওটা যাবে ট্রিটমেন্টটা তারা ভিজিটে ফালকি খুলটা এটা করতে মোটামুটি ভালো একটা স্ট্রং রিং এর মতো কিছু কাজ আছে, এগুলো দিয়ে হচ্ছে উপরে ক্যানেলটা থেকে নিচের ক্যানেলে কানেক্ট করে, এগুলারে একটা ভোল্টের মতো করে উপর থেকে নিচে নেয়, নিচ থেকে উপরে নেয়, যার ফলে ফরেনাররা এখানে যাচ্ছে। আমাদের পেসেজে চলে যাই। পেসেজে কি বলছে আমরা একটু দেখি। ওকে, আমার ভয়েস বা স্ক্রিন স্ক্রিন দেখতে তো কোনো সমস্যা হচ্ছে না, না? হ্যালো, আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি, ক্লিয়ার। ওকে, ওকে। তো আমরা এটা একটু পড়ি। পড়ার আগে আমরা একটু কোশ্চেনে চোখ বুলাই, কি কি কোশ্চেন প্যাটার্ন আছে। ট্রু ফলস নট গিভেন আছে, আর হচ্ছে একটা ডায়াগ্রামের মতো আছে। তো এটা অনেক বেশি আনইউজুয়াল ডায়াগ্রামটা। আমাদের ক্যামব্রিজে বর্তমানে রিসেন্ট যে এক্সাম গুলো হচ্ছে, রিসেন্ট এক্সামের ডায়াগ্রাম আসে না, খুব রেয়ার। আমি মোটামুটি ক্যামব্রিজ পুরোটা সলভ করে একটা থেকে দুইটা ডায়াগ্রাম পাইছি। আমার ক্যামব্রিজ 11 থেকে 19, সরি 10, 9 থেকে 19 আমার দুইবার করে তিনবার করে সলভ করা শেষ। আবার আমি এর বাইরেও রিডিং টেস্ট দিয়েছিলাম প্রায় 70 থেকে 80টার মতো। তো আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতেছি, ডায়াগ্রাম আমি খুব কম দেখছি, একদম 2%। বাট ক্যামব্রিজে যেহেতু নিজস্ব কোনো প্যাটার্ন নাই, তারা নিজস্ব কোনো প্যাটার্ন ডিসক্লোজ করে না যে আমি এটা থেকে করব, এবার আমি ওইটা থেকে করবো। সো আমরা রিস্ক নিব না, আমরা সবকিছু করে যাব যাতে এক্সাম হলে আমাদের টাফ না লাগে। একটা ডায়াগ্রাম সলভিংটা একটু ডিফারেন্ট সামারি কম্পিটিশন থেকে, সো আমরা ওইটাই আজকে দেখবো। আর মূলত আজকের এই প্যাসেজটা একটু কম্পারেটিভলি ডিফিকাল্ট, একটু হচ্ছে ইউনিক, ডিফিকাল্ট না, একটু পাজেলিং, আই মিন কনফিউজিং। সো আমরা এটা সলভ করলে অনেক ইজি লাগবে অন্য প্যাসেজ গুলো সলভ করতে। তো আমরা চলে যাই, এখানে কি বলছে আমরা একটু দেখি। আমাদের এখানে ডায়াগ্রাম আছে এবং প্রথমটা তারা প্রথমে বলে রাখছে এ পেয়ার অফ। সো একটা জোড়া নিয়ে কিছু বলবে। যদি তো এরকম কিছু আমরা পাই তাহলে আমরা হচ্ছে এখানে থামবো। ওকে, আর উপরে কি বলা আছে দেখি আমরা। উপরে বলা আছে দ্য ফালপিক হুইল হ্যাজ লিঙ্কড দ্য ফোর্থ অ্যান্ড স্লাইড ক্যানাল উইথ দ্য ইউনিয়ন ক্যানাল। আচ্ছা, আমরা দেখছি না দুইটা ক্যানালকে তারা কানেক্ট করে, এটাই কিন্তু এখানে বলা। সো আমরা কোশ্চেনটা আগে প্যাসেজ করবো, প্যাসেজ না পড়ে আমরা কখনো অ্যান্সার করার ট্রাই করবো না, তাহলে অবশ্যই আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, যেহেতু ফার্স্ট টাইম ইন হিস্ট্রি আমাদের কিওয়ার্ড অলমোস্ট আমরা পেয়ে গেছি আমাদের কিওয়ার্ড গুলা। সো এই দুইটা ক্যানেলকে লিঙ্ক করছে ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি। সো এরকম একটা আইডিয়া নিয়ে আমরা প্যাসেজ পড়া শুরু করবো, তাহলে আমাদের ভালো হবে। আর আমি আগেও বলছি যে আমরা হচ্ছে স্কিলের কাজ করতেছি। সো আমাদের একটা প্যাসেজ সলভ করতে 40-50 মিনিটও লাগবে এখন, বাট আমরা যখন এক্সামে পৌঁছে যাবো তখন আমরা অনেক ফাস্ট কিভাবে সলভ করতে পারি ওইটা আমরা দেখাবো। সো আশা করি সবার জন্য আগে প্যাসেজ কম্প্রিহেনশনটা ইজি হওয়া উচিত, তারপরে আমরা হচ্ছে কিভাবে ইজিলি আমরা 15 মিনিট 12 মিনিটে একটা বড় প্যাসেজ, কমপ্লেক্স প্যাসেজ সলভ করে ফেলতে পারবো, ওই অ্যাপ্রোচে যাব। যখন আমরা 10টা 12টা ক্লাস করে ফেলবো তখন আমাদের ওইভাবে 12 মিনিটে প্যাসেজ সলভ করা অনেক বেশি ইজি লাগবে। আচ্ছা, সো আমরা পড়া শুরু করি। The Falkirk Wheel in Scotland is the world's first and only rotating boat lift, opened in 2002. It is central to the ambitious 84.5 Millennium Link project to restore navigability across Scotland by reconnecting the historic waterways of Forth and Slide Canal and Union Canal. আচ্ছা, ফালক্রিক হুইলটা স্কটল্যান্ডের অ্যান্ড ওয়ার্ল্ডের ফার্স্ট অ্যান্ড অনলি রোটেটিং বোট লিফট। এটা রোটেট করে এই বোট লিফটটা। ওপেন ডেন ইডি দিয়ে কিন্তু আগের সেন্টেন্সকে ইলাবোরেট করবে। সো আমি কি বলছি, যদি কোনো সেন্টেন্সের আগে ভার্ব প্লাস ইডি থাকে, ভার্ব প্লাস আইএনজি থাকে, তারা আগের যে লাইনটা এইটাকে ইলাস্ট্রেট করবে, নতুন কোনো আইডিয়া আনবে না। সো এটা 2002-তে ওপেন হয়েছে, এটাই বলছে। আর ওপেন ডিন মানে কি, ফালকে ইকুয়াল টু ওপেন হয়েছে 2002-তে। ইট মিনস প্রিভিয়াস রেফারেন্স। ইট মিনস প্রিভিয়াস রেফারেন্স। সো ইট দিয়ে কি বলছে, এই যে ফালকে ইকুয়ালটা এটাই হচ্ছে ইট। ইট ইজ সেন্ট্রাল টু দ্য অ্যাম্বিশাস, এটা অনেক বড় একটা প্রজেক্ট, একটা টাকার অ্যামাউন্ট দিচ্ছে তারা।
প্রজেক্ট রিস্টোর নেভিগেবিলিটি অ্যাক্রস স্কটল্যান্ড বাই রিকানেক্টিং। আচ্ছা, রিস্টোর করছে নেভিগেবিলিটি মানে একটা রোডের অ্যাক্সেসিবিলিটি বাড়ায় দিছে তারা। তার মানে কি, ওই যে দুইটা আমরা পড়ছি না, এটা হচ্ছে রোডের অ্যাক্সেসিবিলিটি বাড়াইছে, দুইটা ক্যানালকে কানেক্ট করছে, এটাই তারা বলছে ওয়াটারওয়েজ অফ ফোর্থ অ্যান্ড স্লাইড ক্যানেল অ্যান্ড ইউনিয়ন ক্যানেল। তার মানে দুইটা ক্যানেলকে কানেক্ট করে তারা হচ্ছে এই অ্যাক্সেসটা ইজিয়ার করে দিছে। সো রিস্টোর মানে কি, রিস্টোর মানে কিন্তু একটা আহ, মানে একটা কানেকশন এস্টাবলিশ করা না, রিস্টোর মিনস কিন্তু একটা কানেকশন ইজিয়ার করা। তার মানে কি, রিস্টোরটার ফাংশন আমরা যদি দেখি, মেক ইট ইজিয়ার, এটা কিন্তু নতুন কিছু না। ধরেন আগেও কিন্তু মানুষ পুরান ঢাকা থেকে মিরপুর যাইতো, কিভাবে যাইতো, বাসে যাইতো, 2 ঘন্টা সময় লাগতো, 3 ঘন্টা জ্যামে বসে থাকা লাগতো। বাট এখন কি হয়েছে, মেট্রো রেল হয়েছে। সো মেট্রো রেল কিন্তু এটাকে রিস্টোর করছে, মেট্রো রেল এটাকে ইজিয়ার করে দিয়েছে, 30 মিনিটে যাওয়া যায়। সো আগের যেটা ছিল বর্তমানে এটা অনেক বেশি ইজিয়ার হয়ে গেছে, এটাই এখানে বোঝানো হয়েছে। ওকে, আমরা পরে পড়বো, আগে আমরা একটু কোশ্চেন দেখে আসি। দ্য ফাল্টিক হুইল হ্যাজ লিঙ্কড দ্য ফোর্থ অ্যান্ড স্লাইড ক্যানাল উইথ দ্য ইউনিয়ন ক্যানাল ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি। আচ্ছা, এটার আনসার কি হবে? এটা কি ফার্স্ট টাইম করা হয়েছে, মানে এটা কি প্রথমবারের মতো করা হয়েছে? আমরা এখানে কি পাইছি, রিস্টোর করা হয়েছে। তার মানে কি, এই যে কানাল দুটা কানেকশন এটা কিন্তু আগেও ছিল, কিন্তু এখানে আমরা কি পাইছি, ফার্স্ট টাইম। কিন্তু এটা ফার্স্ট টাইম না, ফার্স্ট টাইম থাকলে কি রিস্টোর বলতো, বলতে এস্টাবলিশ। সো এইভাবে আমাদের অ্যান্সার গুলো সলভ করা লাগবে। সো অ্যান্সার কি হবে? False. ওকে, ফলস। এনি কোশ্চেন, এনিওয়ান? ওকে, নো হ্যাঁ, এটা কোশ্চেন। আবার একটু বলবেন? ওকে, এটা হচ্ছে ফালপিক হুইলটা যে লিঙ্কটা করছে, এই যে লিঙ্কটা তারা বানাইছে, আই মিন কানেকশনটা করছে, লিঙ্ক। সো আমরা জানি যে এখানে আমাদের আনসার হবে, লিঙ্কটা হচ্ছে এই দুইটা কানালকে কানেক্ট করছে, ফোর্থ এন্ড স্লাইড কানাল, ইউনিয়ন ক্যানাল। এই যে আমাদের কিওয়ার্ড মিলে গেছে একদম। সো এই যে কানাল দুইটাতে কানেকশন করছে তারা, কিভাবে করছে, তারা হচ্ছে রিস্টোর করছে নেভিগেবিলিটিটা। সো যদি তারা রিস্টোর করে তার মানে কি, এটা আগেও ছিল, বর্তমানে আবার হয়েছে। সো এটা ফার্স্ট টাইম না। সো আনসারটা কন্ট্রাডিক্ট করে, কোশ্চেনটা কন্ট্রাডিক্ট করে, এই জন্য এটা আনসার হবে ফলস। অলরাইট, ভাইয়া আমার একটা অপিনিয়ন আছে। প্লিজ। আমরা যখন করি তখন তার কি আমরা ফেস করি অনেক প্রবলেম। যদি আমরা একই প্যাসেজ আর কি আপনি যেটা করবেন ওইটা যদি আমরা আগে করি, তাহলে আর কি আমাদের কাছে আর কি অনেকগুলা কোশ্চেন আসে, মানে কেন এটা হয়েছে বা কেন হয় নাই। দেন আপনি যদি বুঝাই দেন তাহলে আর কি আমরা বুঝতে পারবো আমাদের ল্যাগিংস কোন জায়গায়। কোনটা, আমি কোশ্চেনটা বুঝিনি, আরেকবার। মানে আমি বলতেছি এই প্যাসেজটা যদি আমরা আগে করতাম, মানে আমরা যারা আছি, দেন আপনি যদি বুঝে দিতেন পরে, তাহলে আর কি আমরা বুঝতাম আমাদের সমস্যা কোন জায়গায় হচ্ছে বা আমাদের কোন জায়গায়। ওকে ওকে, আমি বুঝতে পারছি। আমি হচ্ছে প্রতিদিন টেস্ট গুলো সলভ করে কিভাবে, 11-এর যেমন টেস্ট 1-এর 1, তারপর 12-এর টেস্ট 1-এর 1, এইভাবে করে আমি সলভ করাইছি। সো এখন হচ্ছে আমি 11-এর টেস্ট 1-এর প্যাসেজ 2 করাবো, 12-এর টেস্ট 1-এর প্যাসেজ 2 করাবো, এইভাবে করে আমি করাবো। সো এই ওয়েটা আপনারা ফলো করতে পারেন। ওকে, যেমন আগামী দিন আমি করাবো 12-এর টেস্ট 1-এর প্যাসেজ 2, সো এইভাবে ফলো করতে পারেন। ওকে ওকে। ওকে, আচ্ছা আমি একটু ব্রেক নিচ্ছি, জাস্ট 30 সেকেন্ড। ওকে, প্লিজ, 30 সেকেন্ড। হ্যালো, ওকে, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাস থেকে আপনারা এই প্যাসেজগুলা এইভাবে করে মানে আগে থেকে সলভ করে আসতে পারেন, ইটস এজ ইউ উইশ। তাহলে অনেক কনফিউশন ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা পরেরটা চলে যাই। আমাদের পরের কোশ্চেনে কি বলা আছে, দেয়ার ওয়াজ সাম অপোজিশন টু দ্য ডিজাইন অফ দ্য ফাল্কিক হুইল এট ফার্স্ট। আচ্ছা, কিছু অপোজিশন থাকবে। আহ, কিসের ওপর অপোজিশন থাকবে, ডিজাইন। এখানে আমি হলে এই দুইটা ওয়ার্ডই আমি পড়বো, আমি আর কিছুই পড়বো না। ওকে, এগুলো হচ্ছে কিওয়ার্ড। ফাল্কির হুইলটা যে বানাইছে তার উপর, তার ডিজাইনের উপর কিছু অপোজিশন আমরা থাকবে, যদি থাকে তাহলে কি হবে, ট্রু। যদি না থাকে, কোনো অপোজিশন ছিল না, তাহলে হবে ফলস। আর অপোজিশন রিলেটেড ওয়ার্ডটাই যদি না থাকে, এরকম কোনো কথাই না থাকে, তাহলে হবে নট গিভেন। ওকে, আমরা পড়ি। দ্য মেজর চ্যালেঞ্জ নিয়ে কথা বলবে এখন। দ্য মেজর চ্যালেঞ্জ অফ দ্য প্রজেক্ট লেইজ ইন দ্য ফ্যাক্ট দ্যাট দ্য এফএনসি ক্যানেল, এগুলো পরে টাইম নষ্ট করার কোনো দরকার নাই। হ্যাঁ, নামে থেকে কোনো কোশ্চেন আসবে না।
সো আমি এফএনসি ক্যানেল করে যাবো। এফএনসি ক্যানেল ইজ সিচুয়েটেড 35 মিটার বিলো দ্য লেভেল অফ দ্য ইউনিয়ন ক্যানেল। আচ্ছা, এফএনসি ক্যানেলটা নিচে থাকবে, ইউনিয়ন ক্যানেলটা উপরে থাকবে। তো ইউনিয়ন ক্যানেলটা উপরে, এইটা নিচে, ফ্লোট এন্ড সাইড ক্যানেলটা নিচে। Historically, the two canals had been joined near the town of Falkirk by a sequence of 18 locks. Enclosed এম ড্যাশ যখন থাকবে, এগুলো হচ্ছে এম ড্যাশ, এগুলো একটা সেন্টেন্স কে এক্সট্রা ডিটেইলস দিবে। ওকে, এখানে যেহেতু এম ড্যাশ আছে, এই এনক্লোজড ইডি দিয়ে, ইডি থাকলে আমি কি বলছি, এম ড্যাশের মধ্যে ইডি থাকলে এক্সট্রা ডিটেইলস, আবার এম ড্যাশ মানে এক্সট্রা ডিটেইলস। সো এখানে এক্সট্রা ডিটেইলস দিবে, কিসের ডিটেইলস দিবে, লকের ডিটেইলসটা দিবে। ওকে, সো এই লকের কি ডিটেইলসটা দিচ্ছে আমরা দেখি। enclosed section of a canal which the water level could be raised or lowered. ওকে, এই লকের যে এনক্লোজ, এই লকটা যে থাকবে আমাদের, এগুলো হচ্ছে কি কাজে লাগবে, ওয়াটার লেভেলটা একবার রেজ করবে, একবার লোয়ার করবে, মানে নিচে নামাবে। The step down across a distance of 1.5 কিলোমিটার। ওকে, this had been dismantled in 1933। আচ্ছা, দিস, দিস দিয়ে প্রিভিয়াস রেফারেন্স কোনটাকে বুঝাইছে, কে বলতে পারবো? কোনটা ভেঙে ফেলা হয়েছে, যেটা আমাদের উপকারে আসতো, যেটা দিয়ে আমরা কাজ করতাম, সেটাই তো ভেঙে ফেলা হয়েছে, তাই না? জি ভাইয়া, এখানে কোনটা দিয়ে কাজ করতাম আমরা? লক্স। কারণ ব্লক। লককেই কিন্তু এমফেসাইজ করে তারা ইলাবোরেট করছে। আর আমি কিন্তু আগে বলে দিছিলাম কোনখানে রিডিং এর আনসার থাকে, এটা আমি প্রতিদিন একটু করতে পারি, যে আমাদের তো দেখে আসি হিডেন লোকেশন পজিটিভ এমফেসাইজিং, কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস পাইছি যে তারা ইলাস্ট্রেট করতেছে। ওকে, লিঙ্ক আর কানেক্টর, কম্পারিজন সুইচ, আমরা এগুলো নোট নিয়ে ফুল ক্লাসে রেকর্ডিংও থাকবে। সো এভরিথিং ইজ সো ফ্লেক্সিবল। ওকে, ভাই এক্সট্রিম ওয়ার্ড যে এগুলা কিভাবে বুঝবো যে এটা এক্সট্রিম এক্সট্রিম ওয়ার্ড? ওয়ার্ডটা, এক্সট্রিম ওয়ার্ডটা হচ্ছে আমরা পড়তে পড়তে বুঝবো। এক্সট্রিম ওয়ার্ডটা একটা জোর দিবে সেন্টেন্সের উপরে। আমি হচ্ছে যখন প্যাসেজ করবো আমি দেখাই দিব, ড্রাস্টিক্যালি রিডিউস, ড্রাস্টিক্যালি হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড, সিগনিফিকেন্টলি ইমপ্রুভ, সিগনিফিকেন্টলি হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড। সো এগুলো আমরা পড়তে পড়তে বুঝে যাবো যে একটা লাইনে বা একটা প্যাসেজ কোন একটা ওয়ার্ড দিয়ে বানানো হয়েছে। শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে একটা ফুল প্যাসেজ, আই মিন ফুল প্যারাগ্রাফ, সরি প্যাসেজ না, প্যারাগ্রাফ তারা বানায় থাকে। ওকে, যেমন আমি আগের ক্লাসে দেখাইছি কিভাবে অ্যাডভান্টেজ লিখে পুরো একটা প্যারাগ্রাফ তারা করে দিছে, আইডিয়া ওয়ান আইডিয়া টু দিয়ে। তো এইভাবে এক একটা প্যারাগ্রাফ তৈরি করে থাকে কেমব্রিজ। তো এগুলো আমরা যখন অনেক বেশি আর্টিকেল পড়বো, একটা রিডার হয়ে যাব, তখন আমরা এগুলো সলভ করতে পারবো অনেক বেশি ইজিলি। ওকে, সো আমরা ওকে। হচ্ছে পড়তে থাকি। যেহেতু লকের বিষয়টা আমরা পড়লাম, দিস হ্যাড বিন, যেহেতু লকের কথা বলছি, দিস হ্যাড বিন ডিসমেন্টেলড। আচ্ছা, এটা ভেঙে ফেলা হয়েছে লকটা 1933-এ, দেয়ার বাই ব্রেকিং দ্য লিঙ্ক। ডিসমেন্টেলড এন্ড ব্রেকিং বোথ আর সিমিলার ওয়ার্ড, বোথ আর প্যারাফ্রেজিং। ডিসমেন্টেল ভেঙে ফেলা হয়েছে, তার মানে এটা হচ্ছে একটা ফ্যাক্ট, আর এই ফ্যাক্টের রেজাল্ট হচ্ছে ব্রেকিং দ্য লিঙ্ক। যেহেতু এই লকটা ভেঙে ফেলা হয়েছে, আমাদের লিঙ্কটাও চলে গেছে, লিঙ্কটা আর নাই। ওই আগের যে লিঙ্কটা ছিল, ওই লিঙ্কটা ছিল, এখন নাই। তো আমরা ওই ট্রান্সপোর্টেশনটা করতে পারি না। এটা হচ্ছে আগের কথা বলছে। ওকে, সেটা হচ্ছে আগে আগে যেটা ছিল ওইটার কথা বলছে, কারণ এখানে হিস্ট্রিক্যালি বলছে, তার মানে এটা পুরানটা, এখনো আমরা ওই ক্যানেলে আসি নাই। When the project was launched 1994, the British Waterways Authority were keen to create a dramatic 21st century landmark. So আমি এই যে মাত্র বললাম কি, আমরা কিন্তু এখন ওইটাতে আসি নাই, তার মানে কি আমরা এখন আসবো। এখানে কি বলছে, প্রজেক্ট ওয়াজ লঞ্চ দ্য ইন 1994, একটা টাইম দিয়েছে তারা, দ্য ব্রিটিশ ওয়াটারওয়েজ অথরিটি ওয়ার কিন টু ক্রিয়েট, তারা হচ্ছে একটা ড্রামাটিক 21st সেঞ্চুরি ল্যান্ডমার্ক ক্রিয়েট করতে চাচ্ছে। হুইচ, এখানে হুইচ দিয়ে ইলাবোরেশন, এটা আমি আগেও বলছি, ইলাবোরেট করবে। তো এই যে ল্যান্ডমার্কটা ক্রিয়েট করবে, এটা কি হবে, would not only be fitting commemoration of the millennium but also a lasting symbol of economic regeneration অফ দ্য রিজিয়ন। এটা শুধুমাত্র, এখন আমি যদি ভাবি এক্সাম হলে যে এই ফিটিং কোমেমোরেশন দিয়ে কি বুঝাইছে, এটা আমি বুঝতেছি না, এটা আমি ভাবি, আমার কিন্তু সময় নষ্ট হবে। আমি আমি কি বলছি আগের ক্লাসে, নট অনলি বাট অলসো দিয়ে দুইটা আইডিয়া তারা দিবে, এটা এরকম না সেরকম। যেমন আমি বলছি তৌহিদ হৃদয় শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে পড়েই না, সে একজন ক্রিকেটারও। আই মিন কি, সে একজন ক্রিকেটারও না, কিন্তু সে ঢাকা ইউনিভার্সিটিতেও পড়ে, এরকম একটা উদাহরণ আমি দিয়েছিলাম। তো এটা এরকমই, এটা হচ্ছে একটা ফিটিং কমেমোরেশনই হবে না, এটা মানুষ মনে রাখবে এরকমই হবে না, বাট অনেক সুন্দর দেখাবে না কিন্তু, বাট অলসো এ লাস্টিং সিম্বল অফ দ্য ইকোনমিক রিজনেস অফ দ্য রেজিয়েশন। সো আমি শুধু সিম্বলটাকে হাইলাইট করি। সো দুইটা আইডিয়া দিচ্ছে তারা, এটা শুধু এরকম হবে না, এরকম হবে, তার মানে এইখানে তারা ওই যে পালকি হুইলটা, ওইটার কথা বলতেছে, ওইটা নিয়ে আসছে। সো আমরা এখানে কি কোনো আনসার পাই? অপোজিশন, কোন অপোজিশন আসছে? আসে নাই। ওকে, এখানে দেখেন কি বলছে, ফোর্থ এন্ড স্লাইড ক্যানাল, ইউনিয়ন ক্যানাল, ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি তারা কানেক্ট হয়েছে। সো আমরা কিন্তু এখানে আরেকটা জিনিস পাইছি যে এটা আগে লগ দ্বারা কানেক্ট ছিল, ঠিক আছে। সো এটা কিন্তু এখানেও ফলস, এখানেও কিন্তু সাপোর্ট করে এই কথাটা। সো আপনাকে অনেক ভাবে আনসার দিয়ে রাখবে, আপনার শুধু প্যাসেজের ফাংশন বুঝলে, প্যাসেজের ওয়ার্ড গুলো বুঝলে একদম ইজি হয়ে যাবে যে আমরা প্যাসেজটা কিভাবে সলভ করব। ওকে, ওকে, আমরা হচ্ছে
নেক্সট প্যারাতে যাই। দেয়ার ওয়াজ সাম অপোজিশন। আচ্ছা, এটা তো আমাদের ছিল। নিউমেরাস আইডিয়াস ওয়ার সাবমিটেড, এই যে এখানে অনেক বেশি আইডিয়াস এর কথা বলবে, তার মানে এই প্যাসেজটা তাদের বিভিন্ন রকম আইডিয়া নিয়ে বলবে। আমি বুঝে গেলাম এই প্যারাটা তারা কি বলবে, বিভিন্ন রকম আইডিয়া নিয়ে তারা কথা বলবে এই প্রজেক্টটার। ওকে। ইনক্লুডিং, ইনক্লুডিং মিন এক্সাম্পল দিবে এখন তারা, কমা প্লাস আইএনজি আগের লাইনটা এলাবোরেট করবে, আর হচ্ছে এক্সাম্পল দিবে। প্রথম ক্লাসে স্কাই স্ক্র্যাপার্স নিয়ে একটা আমি ক্লাস নিয়েছিলাম, তখন একটা অ্যান্সার ছিল না, কমা দিয়ে ইনক্লুডিং দিয়ে টমেটো দিছিল। যদি আপনারা এই ক্যামব্রিজ 11 এর রিডিং টেস্ট অন প্যাসেজ ওয়ানটা পড়েন তখন বুঝবেন ইনক্লুডিং দিয়ে কিভাবে তারা এক্সাম্পল দেয়। সো এই যে ইনক্লুডিং দিয়ে তারা হচ্ছে এখন এক্সাম্পল দিবে কি কি আইডিয়াস ছিল। তো আইডিয়াস, কনসেপ্ট, সেম ওয়ার্ড, সিমিলার ওয়ার্ড, প্যারাফ্রেজিং জাস্ট, আর কিছুই না। সো রেঞ্জিং ফ্রম রোলিং এগস টু টিল্টিং ট্যাঙ্কস, এই যে তারা এই পালপি হুইলটাতে কিভাবে আসছে, অনেক রকম আইডিয়া ছিল প্রথমে। এখানে কিন্তু আনসারের স্মেল পাচ্ছি আমরা যে অপোজিশন ডিজাইন, তার মানে কি পালপি হুইলের ডিজাইন ছিল অনেক রকম, এখানে হয়তো বা কি অপোজিশন করছে। তো আমরা পড়তে থাকি কি কি আইডিয়া ছিল। কনসেপ্ট, রেঞ্জিং ফ্রম, রেঞ্জ মানে অনেক, আবারও বলছে অনেক। ওকে। ফ্রম রোলিং এক্স টু টিল্টিং ট্যাঙ্কস, এখন যদি আমি এগ এর মানে বুঝতে চাই, ট্যাঙ্কের মানে বুঝতে চাই, টিল্টিং এর মানে বুঝতে চাই, এগুলোর অর্থ বোঝার চেষ্টা করব না আমরা। সব যদি আমরা অর্থ বোঝার চেষ্টা করি আমাদের আর প্যাসেজ সলভ করা হবে না। আমি এখানে দেখবো কমা ইনক্লুডিং, তার মানে এক্সাম্পল দিবে, বিভিন্ন রকম আইডিয়া দিবে। কি আইডিয়া দিবে? এই যে ফ্রম দিয়ে একটা আইডিয়া দিছে, এখানে হচ্ছে আইডিয়া ওয়ান। তারপর হচ্ছে টু দিয়া টিল্টিং ট্যাঙ্কস, আইডিয়া টু। দেন হচ্ছে ফ্রম জায়ান্ট সিসস, আইডিয়া থ্রি। ওভারহেড মনোরেলস, এখানে হচ্ছে আইডিয়া ফোর। চারটা আইডিয়া দিচ্ছে, চার রকমের ডিজাইন তারা প্ল্যান করছিল। ওকে। এই পুরা লাইনটা হচ্ছে আইডিয়া, এই যে পুরা লাইনটা তারা হচ্ছে চারটা আইডিয়া দিচ্ছে। ওকে। দ্য ইভেনচুয়াল উইনার ওয়াজ এ প্ল্যান, এখন কি উইনার আইডিয়া, কোন আইডিয়াটা জিতছে এগুলোর মধ্যে থেকে? উইনার ওয়াজ এ প্ল্যান ফর এ হিউজ রোটেটিং স্টিল বোর্ড লিফট হুইচ ওয়াজ টু বিকাম দ্য ফালক্রিক হুইল, এই যে দেখেন কিভাবে ফালক্রিক হুইলে সুইচ করছে তারা। এই ফাল্টি হুইলে প্রবলেম ছিল অনেক আগে, অন্য কিছু ছিল, ওইটা ভেঙে ফেলা হয়েছে, ভেঙে ফেলে 21st সেঞ্চুরি একটা কমেমোরেশন তৈরি করার চেষ্টা করছে তারা। অনেক রকম আইডিয়া ছিল কিন্তু লাস্টে এই আইডিয়াটা সিলেক্ট হয়েছে। সো পুরো প্যাসেজটা হচ্ছে এইভাবে একটা কানেকশন রাখবে যাতে আপনার প্যাসেজটা বুঝতে ইজি হয়। এখন আপনি কখন প্যাসেজটা বুঝবেন? যখন আপনি অনেক বেশি ভোকাব জানবেন, ওয়ার্ড জানবেন, অনেক বেশি প্যাসেজ পড়বেন, আর এইভাবে ভেঙে ভেঙে কানেক্ট করে প্যাসেজ গুলো পড়তে পারবেন, তখন আপনার কাছে প্যাসেজ গুলো অনেক বেশি ইজি লাগবে। এবং লাস্টলি দেখবেন কি, কেমব্রিজ যে প্যাসেজ গুলো এগুলোতে 35 36 প্লাস আপনাদের হয়ে যাচ্ছে নতুন গুলাতেই, যখন আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, যখন অনেক বেশি ইজি লাগবে প্যাসেজ গুলো। আচ্ছা, দা যখন থাকবে একটা সেন্টেন্সের শুরুতে, তার মানে আগের সেন্টেন্সটাকে ইলাবোরেট করবে, তার মানে আগের যে আইডিয়াটা এটাকে তারা পুরাটাকে এখানে তুলে ধরবে। দ্য ইউনিক শেপ অফ দ্য স্ট্রাকচার, আবার দা স্ট্রাকচার, দা স্ট্রাকচার কিসের স্ট্রাকচার? দ্য ফালকিক হুইলের স্ট্রাকচার। দ্য ইউনিক শেপ কিসের শেপ? দ্য ফালকিক হুইলের শেপ। সো প্রিভিয়াস রেফারেন্স দিয়ে এই লাইনটাকে তারা ইলাস্ট্রেট করবে, আমরা নতুন কিছু করবো না, আমরা ভাববো এটা টপিক সেন্টেন্স রাইটিং এর মতো, আর এখানে ইলাস্ট্রেশন হচ্ছে। ওকে। ওকে, দ্য ইউনিক শেপ অফ দ্য স্ট্রাকচার ইজ ক্লেইমড টু হ্যাভ বিন ইন্সপায়ার্ড বাই ভ্যারিয়াস রিসোর্সেস, অনেক রিসোর্স থেকে এটা ইন্সপায়ার হচ্ছে। সো এটা একটা ইন্সপিরেশন পাইছে তারা অনেক জায়গা থেকে। বোথ, এখন কমা দিয়ে তারা বোঝাবে কই থেকে তারা যে এই ইন্সপিরেশনটা পাচ্ছে। সো বোথ ম্যানমেড এন্ড ন্যাচারাল, আচ্ছা তারা ম্যানমেডও ইন্সপিরেশন পাইছে, ন্যাচারালও পাইছে। ম্যানমেড কি পাইছে? মোস্ট নোটেবলি, মোস্ট নোটেবলি মানে হচ্ছে এক্সাম্পল, নোটেবল মানে কি এটা নোটিস করার মতো, কোনটা? এক্সাম্পল দিবে এখন তারা, কারণ তারা বলছে বোথ ম্যানমেড এন্ড ন্যাচারাল। আর কমা দিচ্ছে, কমা দিয়ে তারা এখন ইলাস্ট্রেট করবে কিভাবে তারা ইন্সপিরেশনটা পেয়েছে। সেল্টিক ডাবল হেডেড এক্স, সো একটা এখানে, এখান থেকে ইন্সপিরেশন পাইছে। বাট অলসো দ্য বাস টার্নিং প্রপেলার অফ শিপ, আচ্ছা দ্য বাস টার্নিং এখানে হচ্ছে দুইটা, এইসব জায়গা থেকে তারা ইন্সপিরেশন পাইছে। ডাবল হেডেড এক্স, প্রপেলার, ওইটাও তো ঘুরে, জাহাজের প্রপেলারও তো ঘুরে, প্রপেলার অফ শিপ, এই জায়গাগুলো থেকে তারা ইন্সপিরেশন পাইছে। আচ্ছা এইভাবে একটা কিছু করা যায়, এইভাবে মানুষের জন্য একটা কমফোর্টেবল ট্রান্সপোর্টেশন এস্টাবলিশ করা যায়। আচ্ছা এই দুইটা হচ্ছে তাহলে আমাদের কি? ম্যানমেড, ডাবল হেডেড এক্স, আর হচ্ছে প্রোপেলার অফ শিপ, এগুলো মানুষ বানায় না, এগুলো হচ্ছে ম্যানমেড। দেখেন এক্সাম্পল গুলাও কানেক্টেড করে রাখছে কিভাবে। আর ন্যাচারাল কোনগুলা? অবশ্যই পরের গুলো হবে। দ্য রিপ কেজ অফ হোয়েল, তিমি মাছের খাঁচা, এটা তো আর মানুষ বানায় না। স্পাইন অফ ফিশ, স্পাইন তো আমরা সবাই জানি, ফিশ মাছের স্পাইন, এইগুলা থেকেও তারা ইন্সপিরেশন পাইছে। দুইটা হচ্ছে এখানে ন্যাচারাল, আর এই দুইটা হচ্ছে এখানে ম্যানমেড। সো এইভাবে তারা পুরো প্যাসেজটা কানেক্ট করে রাখবে। এখানে আমরা অপোজিশন অফ ডিজাইন কোনো কিছু পাইছি, যে তাদের ডিজাইনটা একদল অপোজিশন করছে, একদল বলছে এটা পছন্দ হয় নাই, এরকম কোনো কথা এখানে দেওয়া নাই। সো দ্য আনসার ইজ নট গিভেন। এনি কোশ্চেন, এনিওয়ান?
নো কোশ্চেন। ওকে, আমরা পরের কোশ্চেনটা একটু পড়ি। The Falkirk wheel was initially put together at the location where its components were manufactured. এই হুইলটা ইনিশিয়ালি পুট টুগেদার করা হতো, করা হয়েছিল একটা লোকেশনে, ওয়ার ইটস কম্পোনেন্টস ওয়ার ম্যানুফ্যাকচার। আচ্ছা, একটা লোকেশন এখানে মেইন কিওয়ার্ড, কারণ এটা হচ্ছে পুট টুগেদার করা হয়েছে এট দ্য লোকেশন, সো কম্পোনেন্টস আচ্ছা ম্যানুফ্যাকচার হয়েছে। ওকে, আমরা দেখি এটা কি কোনো জায়গায় মানে ম্যানুফ্যাকচার করা হয়েছে কিনা ইনিশিয়ালি, আই মিন প্রথম দিকে। The various parts of Falkirk wheel were all constructed, assembled, constructed, manufactured, both are similar words. Answer থাকতে পারে এখানে লাইক কমা লাইক। লাইক মিন্স হচ্ছে এক্সাম্পল, আমি আগের ক্লাসে বলেছি যে লাইক দিয়ে হচ্ছে এখানে পছন্দ না, ওয়ান দিয়ে এক না, ওয়ান মিন্স এক্সাম্পল, ওয়ান ভ্যারিয়েন্ট। ঠিক আছে, এটা এগুলো হচ্ছে এক্সাম্পল, এগুলা যত আমরা বেশি প্যাসেজ ভেঙে ভেঙে পড়বো তত বুঝতে পারবো। আর যখন একদম লাস্টের দিকে চলে যাব ক্লাসগুলোর, তখন দেখবো কি এগুলো পানির মতো লাগতেছে, যে আচ্ছা লাইক, ওকে এটা তো এক্সাম্পল বুঝাইছে, এই আমার মতো এইভাবে করে ইলাস্ট্রেশন করা যাবে। সো লাইক তারা কি বলছে, কিভাবে তারা এইটাকে কনস্ট্রাক্ট করছে এবং অ্যাসেম্বল করছে আমরা দেখি। ভ্যারিয়াস পার্টস, ওকে, বিভিন্ন রকম পার্টস তারা অ্যাসেম্বল করছে। পার্টস মিনস কম্পোনেন্টস, উই গট টু কিওয়ার্ড, কম্পোনেন্টস ম্যানুফ্যাকচার, এখানে আনসার থাকার সম্ভাবনা বেশি। দ্য ফালক্রিক হুইল, দ্য ফালক্রিক হুইল, সব মিলে যাচ্ছে। ওকে, আচ্ছা তারা হচ্ছে এই ভ্যারিয়াস পার্টস কনস্ট্রাক্টেড করছে কিভাবে, এট বাটারফ্লাই, একটা লোকেশনের কথা বলছে, এই লোকেশন একবারে ভেঙে ভেঙে পড়ার দরকার নাই, বি পড়ে যাব, BES, আমি এইভাবে পড়ি। এটা হচ্ছে ইন একটা জায়গায়, এই লোকেশনে, এটা স্টিল ওয়ার্কস একটা ওয়ার্কশপে তারা হচ্ছে এটা সেট করছে। ওকে, কমা দিয়ে হচ্ছে একটা ইলাস্ট্রেশন বা এক্সট্রা ডিটেলস দিবে তারা, এটাতে গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই। সাম 400 কিলোমিটার ফ্রম ফালক্রিক, আচ্ছা এতটা দূরে ফালক্রিক থেকে, যে মেইন ফাংশনটা যেখানে হয়েছে এটার এত কিলোমিটার দূরে তারা হচ্ছে এটা মানে কনস্ট্রাক্ট করছিল। আচ্ছা, তাহলে আমরা কিন্তু একটা আইডিয়া পাচ্ছি যে মেইন ফাংশন মানে ফালক্রিকের এত কিলোমিটার দূরে তারা এই ফালক্রিক হুইলের কম্পোনেন্ট গুলা অ্যাসেম্বল করছিল। হয়তোবা তারা একটা টেস্ট করতে চাইছে যে এটা কি আসলে হয় কিনা, আমরা দেখি এটা যদি ফালকিকে আমরা বানাই তাহলে আসলে কাজ করবে কিনা, এরকম একটা টেস্ট তারা হয়তোবা আগে করতে চাইছে। আচ্ছা, এ টিম, এ মিনস কি, এ এন্ড দা একটা সেন্টেন্সের শুরুতে থাকলেই কিন্তু একটা ডিটেলস দিবে তারা। ওকে, আগের সেন্টেন্সের ডিটেলস, নতুন কোনো আইডিয়া না। সো এ টিম দে আর কেয়ারফুলি অ্যাসেম্বল, সো আবার অ্যাসেম্বল কথাটা আছে, তার মানে কি আগের ডিটেলসটাই তারা দিবে, এই অ্যাসেম্বলটা কেমনে করছে তারা। ওকে, assemble the 1200 tons of steel, painstakingly fitting the pieces together to an accuracy of just 10 mm to ensure a perfect final fit. Painstakingly মানে অনেক কষ্ট করে তারা এটা ফিট করছে, এই যে কাজগুলো অনেক কষ্ট করে করছে, এখানে অনেক অ্যাকুরেসি ছিল, অ্যাডজেক্টিভ দিছে তারা, এমফেসাইজ করছে। 10 mm টু এনশিওর এ পারফেক্ট ফাইনাল ফিট, একটা সুন্দর একটা ফিট করার জন্য তারা এই কাজগুলো করছে, একটা টিম নিয়ে 1200 টন স্টিল নিয়ে এই কাজটা করছে। আচ্ছা, ইন দ্য সামার অফ 2001 কি হয়েছে, দ্য স্ট্রাকচার ওয়াজ দেন ডিসমেন্টেল, এই স্ট্রাকচারটা ভেঙে ফেলা হয়েছে, তারা যেই ফালক্রিক থেকে 400 কিলোমিটার দূরে একটা স্ট্রাকচার বানাইছিল এটা ভেঙে ফেলছে। অ্যান্ড ট্রান্সপোর্ট, কোথায় ট্রান্সপোর্ট করছে, 35 লরিজ টু ফালক্রিক, ফালক্রিক যে জায়গাটা এই জায়গাটাতে ট্রান্সপোর্ট করে নিয়ে আসছে। কেন করছে, বিফোর অল বিং বোল্টেড ব্যাক টুগেদার এগেইন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ফাইনালি লিফটেড ইন্টু পজিশন ইন 5 লার্জ সেকশন বাই ক্রেন। কারণ ওরা মূলত যে কাজটা করছে এখানে, তারা মেইন যে ফাংশনটা বানানোর আগে অন্য একটা জায়গায় তারা চেষ্টা করছে এটা আসলে কি কাজ করে কিনা, আসলে কি এরকম ভাবে বিল করা যায় কিনা। সো এইটা এই জায়গাটায় পুরোটা প্যাসেজে পুরোটা প্যারাগ্রাফে এই জায়গায় এটাই বলছে, তারা চেষ্টা করছে কম্পোনেন্ট গুলো ভিন্ন জায়গায় থেকে এনে জড়ো করে একটা বিল্ডিং সেট বানাইতে, আর একটা লোকেশনে, এই যে লোকেশন দেওয়া আছে, সো আমরা আনসার এখানে পেয়ে যাব। সো এইটা করার পরে তারা কি করছে, 35টা লরির ট্রাক দিয়ে তারা এই জিনিসগুলা ভাঙছে আগে, ডিসমেন্টেল করছে, ট্রান্সপোর্ট করছে, বোল্টেড ব্যাক টুগেদার এগেইন, আবার তারা এটা ফালকিকে আনছে, গ্রাউন্ডে আনছে, ফাইনালি লিফটেড ইনটু পজিশন, ফাইনালি আবার এটা তারা বানাইছে, পজিশনে আনছে, পজিশন মিনস কিন্তু ওই জায়গাটায় বানানো, 5 লার্জ সেকশন বাই ট্রেন। সো এটা বলতে আমরা কি বুঝি, এটা দুইবার করা হয়েছে, আগে একবার করা হয়েছে, তারপর ভেঙে আসল জায়গায় করা হয়েছে, যাতে মানে টেস্ট করছে আর কি জাস্ট। So the Falkirk wheel was initially put together at the location where its components were manufactured. So what will be our answer? Any guess? Anyone can guess our answer? The answer is true. ট্রু Any ট্রু। question? Anyone? আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এখানে তো প্যাসেজটা অনেক বড় তাই না?
হুম হুম। আমি তো এটার প্রো অনেক আগে পেয়ে গেছি, এখন আমার নিচেরটা পড়া কি জরুরি হবে, নাকি আমি এটা দেখে যদি বুঝে যাই যখন এখানে টুগেদার অ্যাসেম্বল ব্যবহার হচ্ছে, যে এখানে তারা একত্র করার জন্য চেষ্টা করছে, বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে আসছে, এখানে হুম আমি হুম। বুঝে যাচ্ছি। তো হুম হুম। আমার তো নিতে গেলে যেতে গেলে সময়ের প্রয়োজন হচ্ছে, আমার কি যাওয়া ঠিক হবে নাকি হ্যাঁ ওটা দেখে আনসার হ্যাঁ করা হ্যাঁ। ঠিক হবে? না, আমাদের বুঝে নিচে থাকবে। যাওয়ার সময়ের প্রয়োজন নাই, আমি আজকে শুধু স্কিল বেসড কাজ করতেছি, তো এই জন্য পুরোটা প্যাসেজ ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো মেইন এক্সামে অবশ্যই আমরা আনসার পেয়ে গেলে আমাদের আর ওই আনসারকে আ- আ- গোল সেট করে আমাদের আর পরবর্তীতে পড়ার দরকার নেই। তো আমরা আর এক্সট্রা কোনো আমি কি ডিটেলস। মিস করেছিলাম, একটু আটকে ছিল, আবার আবার একটু রিপিট করবে? ও আচ্ছা আচ্ছা। আমরা এখন স্কিল নিয়ে কাজ করছি, তো তো মেইন এক্সামে আমরা এগুলো কোনো রিপিট করব না, আমরা যখন আনসার পেয়ে যাব আমরা ক্লিক করে ফেলবো আমাদের কারেক্ট আনসার কোনটা। তো যদি আমরা পরে দেখি আমাদের আনসারের সাথে কন্ট্রাডিক্টরি কোনো লাইন আসতেছে তাহলে আমরা একটু চেঞ্জ করে ফেলবো। সো হ্যাঁ। মেইন এক্সামে আমরা হচ্ছে আনসার পেয়ে গেলে সাথে সাথে আমরা মার্ক করে দেবো, আমাদের বাকিটুকু পড়ার দরকার নাই। তবে হুম হুম। আমরা পরের কোশ্চেনের আমরা মাথায় রাখবো যে পরের কোশ্চেনের কিওয়ার্ডটা কি, কারণ যদি আমরা বাকিটুকু বাদ দিই আর পরের কোশ্চেনটা সেই জায়গায় থাকে তাহলে আমরা একটা ধরা খাবো। তো পরের কোশ্চেন মাথায় রেখে আমরা আগাতে থাকবো। হ্যাঁ, এখানে আবার একটু রিকোয়েস্ট আছে, সবাই যদি মনে কিছু না করে তো এটা শেষে, মানে এটা বোঝানোর শেষে একটু ফাস্ট যদি আমাকে দেখানোর জন্য একটু সময় দাও তাহলে খুশি হবো। আচ্ছা, ফার্স্ট কিভাবে সলভ করা হয়? হ্যাঁ হ্যাঁ, ওটা আচ্ছা সবার লাস্টে সবাই বোঝার পরে আর কি। আচ্ছা, কালকে আমি একটা 1-to-1 সেশন নিব, ওই সেশনে একটা এক্সাম অ্যাপ্রোচ ক্লাস নিব, তো ওই ক্লাসে ভাই আপনি যদি জয়েন করে ফেলেন তাহলে হয়তো বা ফার্স্টটা বোঝানো হয়ে যাবে। আই মিন ও ফার্স্ট আচ্ছা আচ্ছা। ফার্স্ট কিভাবে সলভ করা হয়। কখন? সো আমি ওইটা আচ্ছা আচ্ছা। আপনাকে দিয়ে দেবো, যদি আপনার মানে ওইটা অনেক বেশি দরকার হয় তাহলে ভালো হবে। ওকে। না, আমার ফার্স্ট দরকার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, আমি পরে জেনে নেবো সময়টা। ওকে ঠিক হ্যাঁ, আছে। কন্টিনিউ প্লিজ। হ্যাঁ। ওকে। সো আমরা পরের কোশ্চেনটা পড়ে ফেলি। দ্য ফলক্রিক হুইল ইজ দ্য অনলি বোট লিফট ইন দ্য ওয়ার্ল্ড হুইচ হ্যাজ স্টিল সেকশন বোল্টেড টুগেদার বাই হ্যান্ড। এই কোশ্চেনটাতে আমি শুধু এই জিনিসটাকে ফোকাস করব, অনলি, কারণ ট্রু ফলস নট গিভেন এ অনলি দিয়ে কম্পারিজন বোঝায় আর এখানে আমাদের আনসার থাকে। সো আমি কি বলছি, আমাদের কোশ্চেন আনসার গুলো কোথায় থাকে? কম্পারিজন তার মধ্যে একটা। ওকে। সো আমাদের এইখানে পুরো কোশ্চেনটাই বানানো হয়েছে এই অনলি দিয়ে, কম্পারিজনটা দিয়ে। সো এটা হচ্ছে হ্যান্ড দিয়ে বানানো হয়েছে ফলক্রিক হুইলটা। তো এটা কি আসলে সত্যি কিনা আমরা দেখি, এত বড় হুইলটা কি হ্যান্ড দিয়ে বানানো যায়? আর এটা কি একমাত্র নাকি যেটা হচ্ছে স্টিল সেকশন গুলাই হ্যান্ড দিয়ে বানানো হয়েছে? আচ্ছা, আমরা এটা পড়লেই বুঝবো। The wheel would need to withstand immense and constantly changing stresses as it rotated. So to make the structure more robust, the steel section were bolted rather than welded together. আচ্ছা, এটাকে স্ট্রং করার জন্য এটা হচ্ছে বোল্টেড, মানে ওই নাট বোল্ট আছে না ওইগুলা দিয়ে করা হয়েছে, এটা ওয়েল্ডেড করা হয় নাই, কারণ এটা যদি চেঞ্জ করা লাগে তাহলে তো ঝামেলা। তো এটাকে ফ্লেক্সিবল রাখার জন্য, যাতে এটা ঘুরানো যায় জন্য এটা বোল্টেড করা হয়েছে। So over 45,000 bolt holes were matched with their bolts and each bolt was hand tightened. Hand tightened কিন্তু আমরা একটা সেন্টেন্স পেয়েছি, that means together by hand. So can anyone guess the answer? What should be our answer? এইখানে কি কোনো কম্পারিজনের কথা বলা আছে যে এইটাই পৃথিবীর একমাত্র বোট যেটা হাত দিয়ে লাগানো হয়েছে? দিস ইজ দ্য অনলি বোট, এখানে কোনো কম্পারিজন নাই, সো আওয়ার আনসার শুড বি নট গিভেন। ওকে। এনি কোশ্চেন এনিওয়ান? ওকে, নো কোশ্চেন। আমরা পরের কোশ্চেনটা পড়ি। দ্য ওয়েট। হ্যাঁ, সরি, একটু আবার বুঝিয়ে দেবেন এটা। এখানে কোনো কম্পারিজন করা হয় ওইটা নাই। আমি লাস্টে। ওকে, এইটা এখানে কোনো জি কম্পারিজন না। করা হয় নাই। ওকে, এটাই হচ্ছে আমাদের মেইন ফাংশন, এখানে অন্য কোনো বোর্ডের সাথে কোনো হ্যাঁ। কম্পারিজন করা হয় নাই আমাদের। সো এই জন্য আমাদের আনসার হবে নট গিভেন, এখানে আর কিছুই দেখা লাগবে না। তো এখানে আমরা হয়তো দেখতে পারি স্টিলের সেকশন হাত দিয়ে লাগানো হয়েছে, ফালক্রিক হুইল আমরা ট্রু দিয়ে দিলাম, কিন্তু এটা এরকম না, যেহেতু কোনো কম্পারিজন নাই, সো এটা নট গিভেন। ওকে, আমরা পরের কোশ্চেনে যাই। দ্য ওয়েট অফ দ্য গন্ডোলাস ভ্যারাইজ অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ বোট বিং ক্যারিড। গন্ডোলাস একটা নতুন ওয়ার্ড আসবে হয়তো আমাদের এখানে, আর এটার ওয়েটটা ভ্যারি করবে, এটার ওয়েটটা ভিন্ন রকম হবে সাইজ অনুযায়ী, বোটের সাইজ অনুযায়ী। আচ্ছা আমরা দেখি। The wheel consists of two sets of opposing X-shaped arms attached about 25 meters, comma plus ED আছে, তার মানে এটা ইলাস্ট্রেট করবে 25 meters apart to a fixed center spine. Two diametrically opposed water-filled gondolas, each with a capacity of 3 liters. আমরা 3 লিটার পরে যাব, এখানে এত বেশি ওয়াট পড়া দরকার নাই। 3 liters are fitted between the ends of the arms. আচ্ছা,
দিস গন্ডোলাস অলওয়েজ ওয়ে দ্য সেম, গন্ডোলাগুলো সবসময় ওয়েটটা সেম থাকবে। আমরা আমাদের আনসার কিন্তু পেয়ে গেছি। দ্য ওয়েট অফ গন্ডোলাস ভ্যারাইস অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ দ্য বোট বিং ক্যারিড, গন্ডোলার ওয়েট সবসময় সেম থাকবে, তো কখনো ভ্যারাই হবে না। তাহলে আমাদের এই রিজনে যাওয়ার দরকার কি, কোন রিজনে তারা ভ্যারাই হবে? ওকে, আনসার পেয়ে গেছে। আমরা একটু পড়ি, ওয়েদার অর নট দে আর ক্যারিং বোটস। এই যে এখানে আরো ক্লারিফিকেশন হয়ে গেছে যে তারা বোট ক্যারি করুক আর না করুক তাদের ওয়েটটা সেম থাকবে। সো হোয়াট শুড বি আওয়ার আনসার? ফলস। ট্রু। আনসার হবে ফলস, কারণ সেম থাকবে কোশ্চেনে দেওয়া ভ্যারাইস। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, ভ্যারাইস মিন্স কি? ভ্যারাইস মিন্স পরিবর্তন হবে, চেঞ্জ হবে। ঠিক আছে। আর আমাদের প্যাসেজ দেওয়া সেম। ওকে, the construction of the Falkirk Wheel site took into account the presence of a nearby ancient monument। আচ্ছা, ancient একটা মনুমেন্টের কথা বলবে, আর হচ্ছে ফাল্কিক হুইল সাইট মানে সাইটের কাছাকাছি একটা অ্যান্সিয়েন্ট মনুমেন্ট থাকবে। আচ্ছা, আমরা এখানে একটু দেখে আসি এখানে আনসার কোথায় থাকতে পারে। হাউ এ বোট ইজ লিফটেড অন দ্য ফাল্কিক হুইল, একটা বোট কিভাবে ফাল্কিক হুইলে লিফট করে, এই ফাংশনটা, এই যে এখানে যে ওয়াটার বোট গুলো আছে এগুলো কিভাবে ফাল্কিক হুইলে উঠে এখান থেকে এখানে যায়, এই ইলাস্ট্রেশনটা এখানে থাকবে। আচ্ছা, আমরা যখন বোটে লিফটের কথা আসবে তখন আমরা একটু থামবো, আমরা পড়তে থাকি এই আনসারটার জন্য এনসিয়েন্ট মনুমেন্ট। আচ্ছা, দিস ইজ বিকজ অ্যাকর্ডিং টু আর্কিমিডিস প্রিন্সিপাল অফ ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, আর্কিমিডিসের একটা রুলস, কোন রুলস এটা কেন হয়েছে, আমাদের যে গন্ডোলা যদি ওয়াটার বোট ক্যারি করে তারপরও কেন সেম থাকবে ওইটা, কারণ আর্কিমিডিসের একটা সূত্র, এটা হচ্ছে ফিজিক্সের, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ভালো বুঝবেন। যখন এই ওয়াটার বোট গুলাকে এইখানে উঠানো হয় তখন কিন্তু কিছু পানি বের হয়ে যায় জায়গা থেকে, তার মানে এটার ভারসাম্যটা সেম থাকে, দুইটার ওয়েটটা সেম থাকে। এই যে দুই সাইডে দুইটা গন্ডোলা আছে, তো এই দুইটা গন্ডোলার ওয়েটটা সেম থাকে যখন এই পানিগুলো বের হয়ে যায় ওয়াটার বোটের সাইজ অনুযায়ী। সো আমাদের এখানে কোনো চেঞ্জ আসে না, যদি এখানে 100 বোটও থাকে কোনো চেঞ্জ আসবে না, কারণ এই পাশেরটা যদি একটা বোট থাকে কিন্তু এখানে পানি বেশি, কিন্তু পাশেরটা 100টা থাকলে পানিগুলো বের হয়ে যাবে। তো এটাকে বলছে তারা আর্কিমিডিস প্রিন্সিপাল অফ ডিসপ্লেসমেন্ট। ওকে, সো এখন কমা দিয়ে আইএনজি দিয়ে তারা কি করছে, এই যে ডিসপ্লেসমেন্টটা এটাকে ইলাস্ট্রেট করবে পুরাটা জুড়ে। ফ্লোটিং অবজেক্ট ডিসপ্লেস দেয়ার ওন ওয়েট ইন ওয়াটার, এই যে ওয়াটারটা কি ডিসপ্লেস করে, ওয়াটার ডিসপ্লেস করে। সো এটা হচ্ছে আমাদের ফাংশন। সো হোয়েন আ বোট এন্টার্স এ গন্ডোলা, এখানে ইলাস্ট্রেশন দিছে, যে এখানে পুরোটা ইলাস্ট্রেশন দিচ্ছে যেমনটা আমি বলছি। দিস কিপস, এটা আবার প্রিভিয়াস রেফারেন্স, দ্য হুইল ব্যালেন্স এন্ড সো ডিসপাইট ইটস ইনরমাস মাস, অনেক বেশি ওজন, ইট রোটেটস টু 180 ডিগ্রি ইন 5.5 মিনিটস। এই যে এখানে কিন্তু ডেসপাইট মানে সত্ত্বেও বোঝাইছে, ডেসপাইট এটার হচ্ছে এতটা ইনরমাস ওজন থাকা সত্ত্বেও 180 ডিগ্রি মুভ করে তারা 5.5 মিনিটে, 5.5 মিনিটে, while using very little power। দেন হচ্ছে ইট দিয়ে আবার প্রিভিয়াস রেফারেন্স, ইট টেক্স, কোনটা টেক, এই হুইলটা অবশ্যই, এই যে গন্ডোলা গুলা, ইট টেক্স 1.5 কিলোওয়াট, তার মানে কি অনেক কম এনার্জি লাগে তাদের টু রোটেট দ্য হুইল রাফলি দ্য সেম অ্যাজ বয়লিং 8 স্মল ডোমেস্টিক কেটেলস অফ ওয়াটার। মানে এটা হচ্ছে জাস্ট 8টা কেটলি গরম করার মতো আর কি, কেটলির পানি গরম করার মতো যে পানিটা লাগে, এই পানি এই পাওয়ারটা ওই গন্ডোলা গুলোতে মুভ করতে লাগে। সো এটা অনেক কম এনার্জি লাগে, এটাই তারা ইলাস্ট্রেট করছে। এইখানে কোনো মনুমেন্ট নিয়ে কিছু পাই নাই, বোট লিফটিং নিয়ে কিছু পাই নাই, সো আনসার আমরা পাইনি এখনো। আমরা পরেরটায় যাই। Boats needing to be lifted up enter the canal basin at the level of the fourth and slide canal and then enter the lower gondola of the wheel। এখানে কিন্তু আমরা বোট পাইছি, লিফটেড পাইছি। সো আমরা কিন্তু আমাদের এই ডায়াগ্রামের আনসার এখানে পেতে পারি, কারণ বোট বলা আছে, লিফটেড বলা আছে। ওকে, সো আমরা একটু পড়তে থাকি, ফোর্থ এন্ড স্লাইড কানাল এন্ড দেন এন্টার গন্ডোলা অফ দ্য হুইল। আচ্ছা, টু হাইড্রোলিক স্টিল, আচ্ছা আমাদের কোশ্চেন পড়তে হবে আগে, এ ড্যাশ ইজ টেকেন আউট। আচ্ছা, এটা 21, আমরা 20 পড়বো আগে। দ্য এ পেয়ার অফ ড্যাশ আর লিফটেড ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ফ্রম ক্যানাল বেসিন, এখানে একটা অ্যারো দিয়ে দেখায় দিছে। সো আমরা যখন সলভ করবো আমরা একটু দেখবো, আমরা যদি বুঝতেও না পারি আমরা একটু দেখবো যে এখানে কি দেখানো হয়েছে। সো এ পেয়ার অফ মিন্স কি, একটা নাম্বার তারা দিছে, সো একটা অ্যাডজেক্টিভ দিছে, এগুলো হচ্ছে লিফটেড। তো কোনো একটা নাউন এখানে বসবে যেটা হচ্ছে লিফটেড করা হবে। আচ্ছা, দেখি আমরা কি লিফট করা হয়েছে। বোট নিডিং টু বি লিফটেড আপ এন্টার দ্য ক্যানাল বেসিন। আচ্ছা, বোট লিফট করা দরকার, ক্যানাল বেসিন লেভেল অফ ফোর্থ এন্ড স্লাইড কানাল and then enter the lower gondola of the wheel, two hydraulic steel gates are raised। so ফাংশনটা কি আমরা ধরতে পারতেছি, এ পেয়ার, এটা ছবি এই জন্য মার্ক করা যাচ্ছে না। এ পেয়ার মিন্স কি, আমি শুধু এটা দেখলে পড়বো টু,
যেহেতু টু এ পেয়ার, এখানে আমি হলে অন্য কিছুই আমি পড়বো না, আমি শুধু পড়বো এ পেয়ার মিনস টু। তার মানে কি আমাদের আনসার এই লাইনে থাকবে। তো কি লিফট করা হয়েছে? টু হাইড্রোলিক স্টিল গেটস আর রেজড। রেজড মিনস প্যারাফ্রেজিং অফ লিফট। আচ্ছা, পরে পড়ি আমরা। ইন অর্ডার টু মিনস সো, একদম ইজি প্যারাফ্রেজিং। শাট আউট ওয়াটার ফ্রম কানাল বেসিন, সেল দ্য গন্ডোলা অফ ফ্রম ওয়াটার ইন দ্য কানাল বেসিন। এই যে কানাল বেসিন, এই যে কানাল বেসিন, এই যে ওয়াটার, এই যে ওয়াটার। তো ওয়াটারটা বের করে দিবে। আচ্ছা, এখন আমরা দেখি আনসার কি হইতে পারে। যেহেতু এ পেয়ার অফ বলা টু হাইড্রোলিক স্টিল গেটস, এটা হইতে পারে আমাদের আনসার। যেহেতু থ্রি ওয়ার্ড আছে এখানে, কিন্তু আমাদের কোশ্চেনে বলা আছে ওয়ান ওয়ার্ড, সো আমরা কি করব, নাউনটা নিব। ওয়ান ওয়ার্ড থাকলে অলওয়েজ নাউন। হাইড্রোলিক অ্যাডজেক্টিভ, স্টিল অ্যাডজেক্টিভ, সো হোয়াট শুড বি আওয়ার আনসার? গেটস। এনি কোশ্চেন, এনিওয়ান? ভাইয়া একটা কথা ছিল। হ্যাঁ, ইয়েস। সামটাইমস তো অনেকগুলো ওয়ার্ড থাকে, যেমন এখানে দুইটা অ্যাডজেক্টিভ ছিল আর একটা গেট ছিল, আমরা এখন এটাকে কিভাবে করবো? সামটাইমস তো আমরা এটা ধরতে পারি না, তখন এটা কি হচ্ছে করবো? হ্যাঁ, আমি এটার জন্যই বলছি যে ওয়ান ওয়ার্ড যখন থাকবে তখন আমরা ভাববো এখানে নাউন বসবে। ওয়ান ওয়ার্ড থাকলে অলওয়েজ নাউন বসবে, অন্য কিছু ঠিক বসবে না। সো আমাদের অ্যান্সারে যেহেতু হাইড্রোলিক স্টিল গেটস আমরা বের করে ফেলছি, এখানে নাউন কোনটা? গেটস অবশ্যই। হাইড্রোলিক স্টিল, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ বোঝাইছে। গেটটাকে মডিফাই করছে হাইড্রোলিক এবং স্টিল। গেটটা কেমন হবে? স্টিল গেট হবে। এটা কেমন হবে? হাইড্রোলিক হবে। সো এই জন্য আমরা আনসার হয়েছে গেটস। ক্লিয়ার? ওকে, আমরা পরের কোশ্চেনে যাই। A dash is taken out enabling wheel to rotate. কোনটা টেকেন আউট করা হয়েছে, কোনটা সরায় ফেলা হয়েছে, এরকম কিছু থাকবে যেটা সরায় ফেলা হয়েছে। তো এখানে আমরা থামবো। ওকে, দ্য ওয়াটার বিটুইন দ্য গেটস ইজ পাম্পড আউট। ওয়াটারটা পাম্প আউট হয় এই হাইড্রোলিক ক্ল্যাম্প। আমরা যখন দুইটা কমার মধ্যে কিছু পাবো ওইটা আমরা পরে পড়বো। এটা আমরা আগেও বলছি, কমা আর এমবেসের মধ্যে থাকলে আমরা পরে পড়বো, তবে অবশ্যই পড়বো আমরা, একদম মানে ফেলে চলে যাব না, আমরা পড়বো। কারণ এটা যদি আমরা পরে পড়ি আমাদের আনসার লোকেট করা ইজি হবে। এ হাইড্রোলিক ক্ল্যাম্প ইজ রিমুভড অ্যালাউইং, কমা দিয়ে আইএনজি, তার মানে কি ইলাস্ট্রেট হবে এখানে। অ্যালাউইং দ্য হুইল টু টার্ন, হুইলটাকে টার্ন করবে। হুইলটাকে কখন টার্ন করবে? যখন রিমুভ হয় কিছু একটা। কি রিমুভ হয়? হাইড্রোলিক ক্ল্যাম্প রিমুভ হয়। এখন আমরা পড়ি হাইড্রোলিক ক্ল্যাম্প দিয়ে কি বুঝাইছে। হুইচ প্রিভেন্টস দ্য আর্মস অফ দ্য হুইল মুভিং হোয়াইল গন্ডোলা ইজ ডকড। গন্ডোলাটা যখন ডকড অবস্থায় থাকে তখন এটা প্রিভেন্ট করে এই আর্মগুলোকে রোটেট করতে বা মুভ করতে। এই গন্ডোলাগুলো যখন রোটেট করে এগুলাকে তো থামাইতে হবে। তো এই হাইড্রোলিক ক্ল্যাম্পটা দিয়ে এগুলার থামায়, কারণ এগুলো না থামলে এগুলো পাস হবে কিভাবে। সো আমাদের আনসার কি হবে? আমরা কি এখানে স্মেলটা পাচ্ছি? হুইল টু রোটেট, এখানে কি বলছে? টার্ন। আমরা যখন এটা বাদ দিয়ে ফেলছি কমার মাঝখানের অংশটা, আমরা কিন্তু ইজিলি আনসার পেয়ে গেছি। এই হাইড্রোলিক ক্ল্যাম্প ইজ রিমুভ, কারণ আমরা হুইচ এর এই ফাংশনটা বাদ দিয়ে দিচ্ছি। সো একটা হাইড্রোলিক ক্ল্যাম্প রিমুভ করা হয়, এ ড্যাশ ইজ টেকেন আউট। কোনটা টেকেন আউট হয়? এ, এ বলাই আছে এখানে। সো হাইড্রোলিক ক্ল্যাম্প হবে আমাদের আনসার। এখানে আছে অ্যালাউইং, এখানে আছে এনাবলিং। সো একদম সিমিলার। হুইল টু টার্ন, হুইল টু রোটেট। টার্ন মিন্স ঘুরানো, রোটেট মিন্স ঘুরানো। সো আওয়ার আনসার ইজ a hydraulic clamp. যেহেতু one word, we should write only clamp. Clear? Any question, anyone? No, no question. Okay, আমরা পরের কোশ্চেনটা পড়ি। হাইড্রোলিক মোটরস ড্রাইভ, হাইড্রোলিক মোটরস কোনো কিছু ড্রাইভ করবে। দেখি আমরা এটা কোথায় আছে। ইন দ্য সেন্ট্রাল মেশিন রুম অ্যান অ্যারে অফ 10 হাইড্রোলিক মোটরস। আমরা চলে আসছি আমাদের কিওয়ার্ডে, হাইড্রোলিক মোটরস। দেন বিগিনস টু রোটেট দ্য ক্যানের সেন্ট্রাল এক্সেল। আচ্ছা, বিগিন টু রোটেট, বিগিন মানে শুরু করা, ঘুরানো, রোটেট মানে ঘুরানো। কি কাকে ঘুরায়? সেন্ট্রাল এক্সেল কে ঘুরানো শুরু করে হাইড্রোলিক মোটরস। দেন মানে সেকেন্ড প্রসেস, তার মানে প্রথমে একটা জিনিস হয়েছে, মানে ক্ল্যাম্পের ফাংশন বুঝাইছে, তারপরে তারা হাইড্রোলিক মোটরের ফাংশন বোঝাচ্ছে। সো হাইড্রোলিক মোটর কি করে? এই সেন্ট্রাল এক্সেলটাকে রোটেট করে। সো হোয়াট শুড বি আওয়ার আনসার? ড্রাইভ মিন্স বিগিনস, শুরু করা। রোটেট করে, কি রোটেট করে? সেন্ট্রাল এক্সেল। আমাদের আনসার কি হইতে পারে এখানে? অবশ্যই এক্সেল। সো আওয়ার আনসার শুড বি এক্সেল। এনি কোশ্চেন, এনিওয়ান? এক্সেল দিয়ে কি বুঝতেছে না? এক্সেল যে বোঝানো হয়েছে, এই যে আমাদের সেন্ট্রাল যে, এই যে 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 জিনিসটা থাকে না সেন্ট্রাল, এই যে শেপটা, এই শেপটা
মানে ঘুরবে আর কি, রোটেট হবে, এই পুরো শেপটা তারা রোটেট করবে। এই যে লম্বা একটা জিনিস দেওয়া আছে না, এই যে লাঠির মতো, এটা এখানে মার্ক করা যাচ্ছে না, যেই জিনিসটা এই যে এখানে লম্বা ভাবে দেওয়া আছে, আমার কার্সরটা লোকেট করেন, এই জিনিসটাকে, এই জিনিসটা হচ্ছে তারা ঘুরাবে। কি ঘুরাবে? এই যে কোনা, মানে এটা কিভাবে বুঝাবে, এটা ছুরির মতো যে জিনিসটা, এটাকে ঘুরাবে এই সেন্ট্রাল এক্সেল দ্বারা। সেন্ট্রাল মিনস একদম কেন্দ্রে, কেন্দ্রে থাকে এই এক্সেলটা। ওকে, এই টার্মটা যে বোঝানো হয়েছে এটাকে তারা ঘুরাবে। সো এইটা একদম দেখায় দিছে এটা কোথায় আছে, কেন্দ্রে। সো কেন্দ্রে আছে সেন্ট্রাল, সো আনসার শুড বি এক্সেল। ওকে, এনি কোশ্চেন, এনিওয়ান? নো ভাইয়া। ওকে, আমাদের অনেক বেশি প্যাসেজ সলভ করতে হবে, প্যাসেজ, আই মিন, সরি, সলভ না, পড়তে হবে। পড়লে আস্তে আস্তে এগুলো অনেক বেশি ইজি লাগবে। আর এই প্যাসেজটা একটু মানে ইউনিক। সো এটা হয়তোবা এখন ইজি লাগতেছে, তবে এক্সাম এনভায়রনমেন্টে এরকম একটা ডায়াগ্রাম আসলে হয়তোবা একটু কনফিউজিং লাগতে পারে, তবে যখন আমরা ভেঙে ভেঙে পড়া শিখে যাব তখন আর এগুলো আমাদের কনফিউজিং লাগবে না, তখন ইজি লাগবে। ওকে, দা দিয়ে আবার তারা হচ্ছে ইলাস্ট্রেট করবে, কারণ আমি বলছি এ এন্ড দা থাকলে তারা হচ্ছে আগের সেন্টেন্স গুলাকেই বর্ণনা করবে। যেহেতু এখানে সেন্ট্রাল এক্সেল নিয়ে কথা বলছে, সো সেন্ট্রাল এক্সেল নিয়ে আবার কথা বলবে। The axle connects to the outer arms of the wheel which began, comma, which দিয়ে এই সেন্টেন্সটাকে আবার ইলাস্ট্রেট করবে। Which begin to rotate a speed of 1/8 of a revolution per minute. As the wheel rotates, the gondolas are kept in the upright position by a simple gearing system. হুইলটা রোটেট করলে গন্ডোলা একটা আপরাইট পজিশনে যাবে, যেটা উপরে উঠে আসবে এটা নিচে থাকবে। সো উপর নিচ হবে, এখন যেমন সমান্তরাল আছে দুই পাশে, এটা রোটেট করা শুরু করলেই একটা গন্ডোলা উপরে যাবে, একটা নিচে থাকবে, যার ফলে ট্রান্সপোর্টেশনটা হবে। আচ্ছা, আমরা কোশ্চেনই পড়ি নাই, আনসার পাবো কিভাবে? কোশ্চেনটা একটু পড়ি। এ রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজ হ্যাশ এনশিওরস বোট কিপস আপরাইট। আচ্ছা, আমরা কি কোশ্চেন মানে আনসার থেকে চলে গেছি, আপরাইট কিন্তু আমরা পেয়ে গেছি এখানে। তো এখানেও কিন্তু আমরা আপরাইটের একটা ফাংশন পেয়েছিলাম, আপরাইট পজিশন। ওকে, আচ্ছা, ডিফারেন্স সাইজ কিছু কি আমরা পাইছি? এখনো এখনো পাইনি। আচ্ছা, আমরা পড়তে থাকি। 2 8 মিটার, এই যে এখানে সাইজ চলে আসছে, 2 8 মিটার ওয়াইড, একটা সাইজ নাম্বার দেওয়া মানে কিন্তু সাইজ। এখন দেখবো ডিফারেন্ট সাইজটা কিভাবে তারা বলছে। 2 8 মিটার সাইজ হোয়াইট কক্স, মানে এই সাইজের একটা কক্স অরবিট এ ফিক্সড ইনার কক অফ দ্য সেম উইথ কানেক্টেড বাই টু স্মলার কক। 8 মিটার কক গুলা স্মলার ককের সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে, এই যে দুইটা কক দেখেন, এই যে দুইটা কক, কক মানে গোল গোল, এগুলো একদম দেখায় দিচ্ছে তারা। তার মানে তিনটা কক টোটাল, 2 8 মিটার কক। তারা কিসের সাথে কানেক্টেড থাকবে? এ ফিক্স। ফিক্স থাকে কোন ককটা? এই যে অবশ্যই মাঝখানেরটা, মাঝখানের সাথে ফিক্স থাকবে বাকি দুইটা। তো এখানে তিনটা কগের কথা বলা হয়েছে, দুইটা হচ্ছে 8 মিটার আর একটা হচ্ছে স্মল। সো স্মল ককটা হচ্ছে আকারে ছোট, আর বাকি দুইটা বড়। তো তিনটা কক তিন রকম না, তার মানে এখানে একটা ডিফারেন্স আছে। সো ডিফারেন্স সাইজ কি? কক্স। দ্য আনসার শুড বি কক্স। এখানে এই একটাই নাউন আছে। এনি কোশ্চেন, এনিওয়ান? ওকে, নো কোশ্চেন। আমি পরের কোশ্চেনটায় যাই। বোট রিচেস টপ হুইল হোয়েন মুভস ডিরেক্টলি অন টু ড্যাশ। বোট যখন টপ হুইলে যায়, মানে এটা যখন উপরে ওঠে, দেন মুভস ডিরেক্টলি, এটা হচ্ছে ডিরেক্টলি কোনো একটা জায়গায় যাবে। আমরা দেখি এরকম কিছু পাই কিনা। আচ্ছা, হোয়েন দ্য গন্ডোলা রিচেস দ্য টপ, এই যে এখানে আমরা একটা জিনিস পেয়েছি, রিচেস দ্য টপ, যখন গন্ডোলার টপে যায়, বোট রিচেস দ্য টপ। ঠিক আছে, একদম সিমিলার। আমরা কেন এই প্যাসেজ গুলো সলভ করতে পারি না? কারণ আমরা কেয়ারফুলি এই প্যারাটা পড়তে পারি না। আমরা বুঝি না যে কোথায় প্যারাফ্রেজিং হয়েছে। প্যারাফ্রেজিং জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একদম প্যারাফ্রেজিং ছাড়াও কিছু কিছু জায়গায় একদম ইলাবোরেটলি তারা বলে দেয়। এই যে রিচেস দ্য টপ, এটা দেখলে আমরা বুঝতে পারি বোট রিচেস টপ, তার মানে আনসার এসে গেছে একটা লাইন পরেই। মানে এত ইজি, এগুলো দেখতে কঠিন লাগলেও কিন্তু আসলে ইজি। বোট পাসেস স্ট্রেইট ইনটু, এই যে মানে চোখে পড়ে আর কি, স্ট্রেইট ডিরেক্টলি, সুন্দর প্যারাফ্রেজিং। অন টু, অন টু, তার মানে কি তারপরে যেটা থাকবে সেটাই অবশ্যই আনসার হবে। তো না পড়ে বলে দেওয়া যায়। আচ্ছা, দ্য বোট পাসেস, আমরা পড়ি দেখি বোটটা কোথায় পাস হয়। দ্য বোট পাসেস স্ট্রেইট অন টু দ্য অ্যাকুয়াডাক্ট সিচুয়েটেড 24 মিটার্স অ্যাবভ দ্য ক্যানাল বেসিন। আচ্ছা, এটা বুঝাইছে এই যে কানাল বেসিনটা উপরে উঠে গেলে, এটা হচ্ছে এই যে স্ট্রেইট একটা লাইন আছে, এই লাইনে বোটটা পাস হবে। ওকে, সো এই জায়গাটার নাম হয়েছে অ্যাকুয়াডাক্ট। যেহেতু অ্যাকুয়া বলছে এখানে, তার মানে কি ওয়াটার রিলেটেড কিছু, এরোটা গেছে সোজা এই জায়গায়, তার মানে এই অ্যাকুয়াডাক্টই হবে আমাদের আনসার। এনি কোশ্চেন, এনিওয়ান?
আবার বলাও আছে এখানে 24 মিটার অ্যাবভ, তার মানে কি উপরে আছে, উপরে কোনটা আছে, এইটা আছে, দেখা দিচ্ছে এইটা এখানে কি আছে। আমি কি বলছি, সিচুয়েটেড ইডি থাকলে আগেরটা ইলাস্ট্রেট করবে, তার মানে কি অবশ্যই অ্যাকোয়ার্ড আছে উপরে। তো এইভাবে আসলে আমাদের প্যাসেজটা সলভ করা লাগবে। আচ্ছা, নো কোশ্চেন, সো আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। এখনো কিন্তু দেখেন আমরা মনুমেন্ট রিলেটেড কি কিছু পাইছি, যে এনসিয়েন্ট প্রাচীন একটা হিস্ট্রিক্যাল একটা মনুমেন্ট যেটা কিনা সাইটের পাশে আছে, এটা কিন্তু পাই নাই। এরকম কিন্তু ক্যামব্রিজে সচরাচর হয় না। আই মিন প্যাসেজ থ্রিতে হয় মাঝে মাঝে, তবে এরকম মানে প্যাসেজ টুতে সাধারণভাবে হয় না। তো এটা মেবি পরে দেওয়া আছে, এই জন্যই আমরা এখনো পাই নাই। আর যদি না থাকে তাহলে আমরা আমাদের আনসার হবে কি নট গিভেন, যদি এরকম কিছু না থাকে, বলা না থাকে। আচ্ছা, আমরা পরের প্যাসেজ যাই। পরে কি বলা আছে, বোটস বোট ট্রাভেলস থ্রু টানেল বিনিথ রোমান ড্যাশ। আচ্ছা, বোটগুলা ট্রাভেল করবে টানেলের মধ্যে রোমান কোন একটা দ্বারা। সো আচ্ছা, এখানে 23 আনসার কি লিখছি, ডিফারেন্ট সাইজ বক্স। সো আচ্ছা, এখানে আনসার একটু লিখতে ভুল হয়েছে, 23 হবে বক্স, 22 ড্রাইভ। আচ্ছা, 22 এর আনসারটা কি বলছিলাম আমি, এক্সেল না? হ্যাঁ। এক্সেল, ও আচ্ছা, আনসার একটু ভুল করে ফেলছি। আচ্ছা, নাও ইটস ওকে। আর 24 এর আনসার কি বলছিলাম, অন টু অ্যাকুয়াটার। ওকে। আচ্ছা, আমরা 25 এর আনসার যাই, বোট ট্রাভেলস থ্রু টানেল বিনিথ রোমান। আচ্ছা, এখানে একটা রিং এর মধ্যে তারা এরোটা দিয়ে রাখছে, তার মানে কি এই রিংটার জন্য বোটগুলা কি করে এটা নিচে দিয়ে যায়, তার মানে বোটগুলো একটু নিচ দিয়ে যায়, বিনিথ রোমান কিছু একটা হবে। তার মানে কি রোমানদের কি কোনো একটার মধ্যে দিয়ে এই বোটগুলা পাস হয়, কারণ রোমানদের কিসের মধ্যে দিয়ে পাস হয় আমরা এটা দেখি। The remaining 11 meters of lift needed to reach the Union Canal is achieved by means of pair of locks. Okay, একটা pair of lock লাগে আসলে। The wheel could not be constructed to elevate boats over the full 35-meter difference between the two canals, owing, দিয়ে ইলাস্ট্রেট করতেছে, to the presence of the historically important Antony Wall. আচ্ছা, এই যে হিস্ট্রিক্যালি ইম্পর্টেন্ট যে ওয়ালটা, এই ওয়ালটার জন্য বোটগুলা 35 মিটার ডিফারেন্সে যেতে পারে না, তারা একটু নিচ দিয়ে যেতে হয়। এটা হচ্ছে নিচ দিয়ে যাওয়ার ডিস্টেন্স হচ্ছে 11 মিটার। ওকে, এইরকম একটা ডিস্টেন্সে তাদের যেতে হয়, কারণ এখানে উপর দিয়ে এই হিস্ট্রিক্যাল এই অ্যান্টনি ওয়াল গুলো আছে, ঠিক আছে। আচ্ছা, দেখি অ্যান্টনি ওয়ালটা এখন কি বলছে এটা নিয়ে। আচ্ছা, এখানে বলা আছে কি বিল্ড বাই রোমান্স। সো রোমানরা এই অ্যান্টনি ওয়ালটা বানাইছে, আর এই অ্যান্টনি ওয়ালটার জন্য এই বোটরা কি করে এই এই বিনিত মানে এই ওয়ালটা নিচ দিয়ে যায়। সো আমাদের আনসার কি হইতে পারে এখানে, যেহেতু রোমানরা এই ওয়ালটা বানাইছে, হুইচ দিয়ে বুঝাইছে কি, এই যে অ্যান্টনি ওয়াল আমি বলছি, আগের লাইনটা এমফাসাইজ করবে, অ্যান্টনি ওয়াল হুইচ বিল্ড বাই দ্য রোমানস, রোমানদের দ্বারা বানানো অ্যান্টনি ওয়ালটা হিস্ট্রিক্যালি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এটার জন্যই, এটার প্রেজেন্সের জন্যই কি করে এরা একটা লেভেল দিয়ে চলাচল করে। আর এই লেভেলটা কি আছে এখানে বলাই আছে, সুন্দর অ্যারো দিয়ে দেখানো আছে, এই যে এটা। সো আমাদের আনসার কি এটা হবে? কি প্রাচীন, হুম, এটা কি প্রাচীন রোমান? বুঝিনি আমি কোশ্চেনটা কি। এটা যে কি প্রাচীন রোমানদের রোমান? রোমান মিন্স রোমানদের একটা কিছু। সো আমাদের আনসার হবে অ্যান্টনি ওয়াল, অ্যান্টোনাইন ওয়াল। ওকে, কারণ এখানে এই ওয়ালটার জন্যই কিন্তু বোটটা এই ওয়ালের নিচ দিয়ে যায়, কারণ উপরে ওয়ালটা আছে, রিং এর মতো যে জিনিসটা। তো এই জন্য আমাদের আনসার হবে ওয়াল। আচ্ছা, এনি কোশ্চেন এই জায়গাটায়? নো এই প্যাসেজ ভাইয়া। এই প্যাসেজটা হয়তো বা একটু ডিফিকাল্ট লাগতেছে, নর্মালি কেমব্রিজের প্যাসেজ এরকম ওয়ার্ডিং আসলে থাকে না। আগের গুলা যেমন সলভ করছি আমরা এটাও এইভাবে সলভ করতেছি। সো মানে তবে একটু ডিফিকাল্ট লাগতে পারে, কারণ ওয়ার্ডিং গুলো, এই ওয়ার্ড গুলো আসলে গন্ডোলা, তারপরে হচ্ছে অ্যাকুয়াডাক্ট, এগুলো কখনো কেমব্রিজে এত বেশি থাকে না, এই জন্য হয়তো বা একটু জটিল লাগতে পারে, বাট ইট ইজ ভেরি ইজি। আচ্ছা, 26 নাম্বার, এবার আমরা 26 নাম্বারে যাব। 26 নাম্বার, রেইজ বোট। আচ্ছা, আমরা কিন্তু এখানে একটা ফালায় আসছি, ঠিক আছে, এনসিয়েন্ট মনুমেন্ট। এটা যদি আমরা লাস্ট পর্যন্ত এনসিয়েন্ট মনুমেন্ট না পাই, আমরা এইখানেই দেখবো যে আগের লাইনে বা পরের লাইনে এখানে এখানে আছে কিনা। তারপরে আমাদের 26 কি বলছে, রেইজ বোট, কিছু একটা বোটকে রেইজ করবে 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন ক্যানেল। আচ্ছা, কোনো কিছু একটা বোটকে রেইজ করবে 11 মিটারে, যেটা
আর কি ইউনিয়ন ক্যানালের লেভেলে নিয়ে আসবে। এখন 11 মিটারের ফাংশন আমরা এখানে মার্ক করেই রাখছি আগে পড়ার সময়। এখন এখানে আমরা দেখি এটার আনসার কি হইতে পারে। সো দ্য রিমেইনিং 11 মিটার্স অফ লিফট নিডেড টু রিচ দ্য ইউনিয়ন ক্যানেল। আচ্ছা 11, এটা হচ্ছে লিফটটা, তাকে এই অ্যাচিভ করতে কি লাগে? বাই মিন্স, দ্য বাই মিন্স অফ এ পেয়ার অফ লকস, এক জোড়া লক লাগে, যেগুলো হচ্ছে এই ইউনিয়ন ক্যানেলে বোটটাকে নিয়ে যাবে। এটা হচ্ছে ইউনিয়ন ক্যানেল, এই ক্যানেলে বোটটাকে নিয়ে যেতে এক জোড়া লকের দরকার হয়। তো লকগুলা কি? লকগুলা হচ্ছে এই যে এখানে বোটের নিচে যে এই ইটা দেওয়া আছে, এগুলো হচ্ছে লক। এগুলা হচ্ছে বোটটাকে একদম একটা ক্যানেলের মধ্যে নিয়ে যায়। সো এগুলো হচ্ছে ওয়াটার বাস, মূলত পানির মধ্যে চলাফেরা করে। এগুলোর নিচে তো অবশ্যই চাকা থাকে। তো এক জোড়া লক আছে এখানে যে বোটের নিচে দেখানো আছে, এগুলো ভাসায় ভাসায় বোটের মতো এটাকে একটা জায়গায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এই সোজা এখানে আরেকটা বড় লেক আছে, এই লেকে ছেড়ে দেয়। তো এখন কোন জিনিসটা নিয়ে যায়, কিসের দ্বারা নিয়ে যায়? এই যে ইউনিয়ন ক্যানেল ব্রিজ, আমরা এখানে দেখছি রিচ করে কোথায়? ইউনিয়ন ক্যানেলে। এই যে এখানে দেখছি ইউনিয়ন ক্যানেল 11 মিটার, এই এখানে 11 মিটার। রেইস বোট, লিফট বোট, রিচ বোট, সো এগুলো সব প্যারাফ্রেজিং। কিসের দ্বারা করে? বাই মিনস অফ এ পেয়ার অফ লকস। আমাদের কি বলছে এখানে? ওয়ান ওয়ার্ড। সো এ পেয়ার অফ, আমি আগেও বলছি অ্যাডজেক্টিভ, আমরা এটা দিতে পারি না, আনসার শুড বি লকস। ওকে, এনি কোশ্চেন এনিওয়ান? নো ভাইয়া। ওকে, এই যে দেখেন এইখানে নিচে আমরা অ্যান্সার করছি কিসের? ওয়াল 25, আর উপরে অ্যান্সার চলে গেছে আমাদের কিসের? 26-এর। সো এইরকম কোশ্চেনে কিন্তু আসতে পারে মেইন এক্সামে, সম্ভাবনা আছে। সো কেয়ারফুল থাকতে হবে সবার। এটা যদিও ইজি, 11 মিটার দিয়ে তারা একদম ফাংশন করেই দিছে এটা। আর এই লাইনটা পড়লেই বোঝা যায় যে ইউনিয়ন ক্যানাল অ্যাচিভ করতে হবে 11 মিটার রেইস বোট, রিচ বোট। সো কিসের মাধ্যমে? বাই এ মিনস অফ পেয়ার অফ লকস। আর লকস রেইস বোট, সো এটা যদি আমরা খালি এখানে দিয়ে আমরা এই লাইনটা পড়ি, ইজি হয়ে যাবে। আর এই লাইনে আপনি অন্য যেই সেন্টেন্সটা দিবেন দেখবেন পেয়ার রেস। পেয়ার কি? জোড়া কি আমাদের রেস করতে পারে? পারে না। ক্যানেল রেস, ক্যানেল পারে না, কারণ এখানে ক্যানেল দেওয়াই আছে। তো এটা আর কোনোভাবে মিলে না। So এইভাবে করে আসলে কনফিউশন থাকলে আনসার আমাদের খুঁজে পেতে হবে। এখন দেখেন আমরা একটা আনসার কিন্তু এখানে পাই নাই। সো এটা কি? এনসিয়েন্ট মনুমেন্ট। সো আমাদের এনসিয়েন্ট মনুমেন্টটাকে এমন ভাবে প্যারাফ্রেজ করছে যাতে আমরা না পাই। সো এই যে আমাদের এনসিয়েন্ট যে মনুমেন্টটা, এই মনুমেন্টটা হচ্ছে এই যে এটা অ্যান্টনি ওয়াল। এটা হচ্ছে আমাদের হিস্ট্রিক্যাল একটা মনুমেন্ট। হিস্ট্রিক্যাল মিন্স এনসিয়েন্ট মনুমেন্ট। সো এই মনুমেন্টের ভূমিকা কি? ফালক্রিক হুইল সাইট টুক ইনটু অ্যাকাউন্ট দ্য প্রেজেন্স অফ আ নিয়ার বাই। আচ্ছা, এটা টুক ইনটু অ্যাকাউন্ট মিন্স এটা মানে একটা কনসিডার করছে। কোথায় কনসিডার করছে? এটা একটা এনসিয়েন্ট মনুমেন্টের পাশে কনসিডার করে বানানো হয়েছে। এখন কেন কনসিডার করে এটা এনসিয়েন্ট মনুমেন্টের পাশে বানানো হয়েছে? হয়তোবা এটাকে তারা সিগনিফিকেন্ট করে রাখতে চাইছে। কারণ আগে আমি বলছি যে এই এনসিয়েন্ট মনুমেন্টটা একটা শুধু মেমোরেবল হবে না, এটা অনেক বেশি সিগনিফিকেন্ট হবে, অনেক বেশি তাৎপর্যপূর্ণ হবে। সো এটাকে তারা একটা সিগনিফিকেন্ট করে রাখতে চাইছে, এটা হইতে পারে। আচ্ছা আমরা এটা পড়ি, হুইল শুড নট বি কনস্ট্রাক্টেড টু এলিভেট বোর্ডস। আচ্ছা এটা এক্সেপ্ট যে সোয়িং টু প্রেজেন্স অফ দা। আচ্ছা, এই যে একটা প্রেজেন্স আছে এনসিয়েন্ট মনুমেন্টের, এইটার জন্যই হুইলটা মানে এইভাবে করে দুইটা ক্যানেলকে কানেক্ট করছে, এবং এটা এই এলিভেট করছে মূলত এই এনসিয়েন্ট মনুমেন্টের জন্য, যে মনুমেন্টটা রোমানদের দ্বারা বানানো হয়েছে। ওকে, সো আমরা যখন এই লাইনটুকু পড়বো প্রেজেন্স অফ দ্য হিস্ট্রিক্যাল অ্যান্টনি ওয়াল, আমরা আনসার পেয়ে যাব। এটা যখন আমরা এইভাবে পড়বো আমাদের আর কোনো দিকে তাকানোর দরকার নেই, আমরা আনসারটা লোকেট করতে পারবো। সো আমাদের টু কিন্তু অ্যাকাউন্ট মানে কনসিডার করা, কি কনসিডার? প্রেজেন্স। এই যেখানে প্রেজেন্স, নিয়ার বাই এনসিয়েন্ট মনুমেন্ট, এই যে হিস্ট্রিক্যালি এনসিয়েন্ট মনুমেন্টস, প্রেজেন্স। সো এইভাবে করে আসলে আমাদের আনসার গুলো হয়। সো দ্য আনসার শুড বি ট্রু। তো আমরা কি বুঝতে পারছি কিভাবে আসলে আমাদের প্যাসেজ গুলা আসলে তৈরি করে থাকে? কি ভাইয়া? ভাই আমার একটা কোশ্চেন ছিল। হুম। ভাই এটা আমার হচ্ছে বাসায় যখন আমি প্র্যাকটিস করতে গেছি এই জিনিসটা আমি খুব ফেস করছি ডিফিকাল্টি। ভাই যেমন এখানে আছে ওয়াল, আবার সেকেন্ড লাস্টের লাইনটা ওয়াল আছে। তো আমার কাছে ফিল হয় যে লাস্টের লাইনেও যখন ওয়াল আছে বা যে কোনো দুইটা ওয়ার্ড যদি এক এক প্রথম লাইনের পর সেকেন্ড লাইনে থাকে তাহলে এটা কি অ্যান্সার হতে পারে? মানে আমার কনফিউশন লেগে যায় এভাবে। তো আমি আচ্ছা, এটা তখন কি হচ্ছে আমাদের কিওয়ার্ডটা বুঝতে হবে, প্যাসেজের মিনিংটা বুঝতে হবে, যে প্যারাতে তারা কি বলতে চাইছে। যদি আমরা মিনিংটা ইজিলি বুঝে ফেলতে পারি তাহলে আমাদের সলভ করা অনেক বেশি ইজি হবে। ঠিক আছে, ঠিক এভাবে আছে? করে আমাদের মিনিং বুঝতে হবে যে আসলে মিনিংটা তারা কি বুঝেছে। এই যে এখানে তারা বলছে তারা কনস্ট্রাক্ট করতে পারে না হুইলটাকে, কারণ কি? এর আশেপাশে খুব নিকটে, ওয়িং টু দ্য প্রেজেন্স অফ অ্যান্টনি ওয়াল,
এই ওয়ালটার জন্য তারা 35 মিটার ডিফারেন্সে কনস্ট্রাক্ট করতে পারে না, হয়তো বা কাছেই, অনেক কাছে একটা, এই যে কই আমাদের ছবিটা কোথায়, আচ্ছা এই যে ছবিটাতে অনেক কাছে একটা মনুমেন্ট আছে, এই যে এই যে যে ওয়ালটা, এই মনুমেন্ট আছে কি, যে এটাই তো দেখাই, আমরা তো অ্যান্সার করছি। এটার জন্য তারা 35 মিটারে মানে ডিফারেন্সে তারা একটা এটা করতে পারে না, বানাইতে পারে না, তাদের একটু নিচু করে বানাইতে হয়েছে। সো এই জন্য কিন্তু আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা ফাংশনাল যে মিনিং, এটা আমরা বুঝে ফেলতে পারি। সো এইভাবে করে কিন্তু আমরা আনসার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্স অফ হিস্ট্রিক্যালি ইম্পর্টেন্ট অ্যান্টোনাইন ওয়াল, আমরা কিন্তু এটা বলতে পারি। আচ্ছা, এটা তো নট গিভেন দিব, কারণ এনসিয়েন্ট কোনো মনুমেন্ট নিয়ে কথা বলা নাই, আমাদের মনে এই কোশ্চেন এই আর্গুমেন্ট হইতে পারে। কিন্তু আমরা কি ভাববো, এখানে প্রেজেন্স এর কথা বলা আছে, উপস্থিতির কথা বলা আছে। কারণ উপস্থিতির কথা কেন বলা আছে, কারণ নিয়ার বাই কি একটা এনসিয়েন্ট মনুমেন্ট আছে, এনসিয়েন্ট মনুমেন্টটা থাকার ফলে কি হয়েছে, এটার কনস্ট্রাকশনটা ভাইবা চিন্তা করতে হয়েছে। কারণ এইখানে যদি আমাদের এই ওয়াল গুলা থাকে, তাহলে অবশ্যই এইটার সাইজটা এটার মতো করে করতে হবে। এটা অনেক বেশি উঁচুতে করলে অবশ্যই এই ওয়ালের সাথে মিলবে না, ওয়ালটা ভেঙে ফেলা লাগবে, আর তারা ওয়ালটা ভাঙতে চাইতেছে না, তার ফলেই এইটার সাথে মিলায়া তারা একটা এই ফালক্রিক হুইলটা তারা বানাইছে। তো আমরা যখন বুঝে যাব তারা কি বলতে চাইছে, তখন কিন্তু আনসার করা অনেক বেশি ইজি। জি ওকে। ভাইয়া, বুঝতে পারছি। ওকে। তো আমাদের আজকের ক্লাসটা শেষ হয়েছে। তো আমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমি একটু কোশ্চেন নিব, যদি কারো কোশ্চেন থাকে, বা রিডিং ছাড়াও, আই মিন, যেহেতু আমি 1 to 1 আপনাদেরকে পড়াচ্ছি, মানে 1 to 1 আপনাদেরকে নিয়ে কাজ করছি, যদি রিডিং ছাড়া অন্য কোনো মডিউলে কোনো সমস্যা থাকে আপনারা ওগুলো আস্ক করতে পারেন। তবে আপাতত রেকর্ডিংটা অফ করার আগে রিডিং নিয়ে যদি কারো কারো কোশ্চেন থাকে, প্রবলেম থাকে, ইউ ক্যান আস্ক মি। ভাই আমার কোশ্চেন ছিল যে আপনি বললেন ডিউরিং দ্য ক্লাস যে আপনি 3বার ক্যামব্রিজ সলভ করছেন, ভাই এটা কিভাবে করছেন? 3বার কেমব্রিজ সলভ করছি বলতে, প্রথমে একবার করছি, পরে একবার করছি, এরপরে একবার করছি। এইভাবে 3বার করছি। তো কেন করছি, কেমব্রিজটা অনেক বেশি রিলেটেবল আর কি আমাদের মেইন ভাই এক্সামের মানে আমি সাথে। এই জিনিসটা বুঝলাম না। না, কেমব্রিজটা আসলে অনেক বেশি রিলেটেবল, এই জন্যই আমি কেমব্রিজটা 3বার সলভ করছি। সো মূলত পুরা কেমব্রিজ 9 থেকে 19 যেটা আছে, আমি প্রতিদিন একটা করে রিডিং দিতাম, তো তো আমি লাস্টের দিকে 2টা করে রিডিং টেস্ট দিতাম দিনে। তো এইভাবে আমি আসলে কেমব্রিজটা সলভ করে ফেলছি। তো আচ্ছা, ভাইয়া, হ্যাঁ। মানে আমার একটা এইটা নিয়ে একটা প্রশ্ন ছিল। আমার কথা হচ্ছে, আপনি যেহেতু প্রথম যখন এটা করেছেন, সলভ করেছেন, তখন হচ্ছে তো আপনার আনসার গুলো তো হচ্ছে তখন আপনার এটা মনে থাকে, হ্যাঁ। দ্বিতীয়বার যখন করেন তখন আরেকটু মনে থাকে, কারণ তৃতীয়বার তো এমনিতে ইজি হয়ে যায়। তো এটা আসলে কিভাবে আমি হয় যখন মানে দ্বিতীয়বার করছি, হ্যাঁ আমি যখন দ্বিতীয়বার করছি, তখন আমি দেখছি আমি 40-এ 40 পাই না। সো আমার যদি মনে থাকতো আমি তো সবগুলো পারতাম, আমি তো পারতেছি না। তো এটার আচ্ছা, জন্য আমি আমি দ্বিতীয়বার করছি, করার পরে আমি দেখলাম না আমার ফুল মার্কস তো আসতেছে না। তো পরে আমি তৃতীয়বার করছি, তৃতীয়বারে দেখলাম আমার 8 থাকে। তখনও কিন্তু আমি ফুল পাই না, ট্রু ফলস নট গিভেন একটা ভুল হয়ে যায়, ওইটা একদিক দিয়ে ভুল হয়ে যায়। কোনো না কোনো কারণ, কারণ আমি শুধু ক্যামব্রিজে রিডিংই দেই নাই, আমি বাইরে থেকে আরো 70-80টা রিডিং রিডিং টেস্ট দিছি। আইএস মিনি একটা ওয়েবসাইট আছে, এখান থেকে দিছি, এখান থেকে মাঝে মাঝে এক্সামে কমন এসে পড়ে, এখান থেকে দিছি, আইএস অনলাইন টেস্ট থেকে দিছি। তো যখন আমি সব টেস্ট গুলা মানে দিছি, তখন কিন্তু আমার মনে থাকে না, কারণ আমি শুধু কেমব্রিজ দেই নাই। আমি যদি শুধুই কেমব্রিজে থাকতাম, আমার অ্যান্সার গুলো একদম ঠুটস্থ হয়ে যেত। যেহেতু আমি সব দিছি, সো আমার তেমন মনে থাকতো না আর কি। তো মোটামুটি কয়েকটা মনে থাকতো। তো আমি ভাবছি আমি 40-এ 40 পাওয়ার আগ পর্যন্ত আমি কেমব্রিজ সলভ করতে থাকবো। তো ডেইলি একটা থেকে করি কেমব্রিজ, আর একটা বাইরে থেকে করি। তো আমি বুঝতাম যে আসলে ডিফারেন্সটা কোথায়, কোশ্চেন প্যাটার্ন, মানে একদম ডিটেইলডে গেছিলাম আমি সত্যি বলতে রিডিং এর, একদম ইন ডিটেইল কোশ্চেন প্যাটার্ন বোঝা, বা আমি মানে আমার এখন মনে হয় আমি একটা কোশ্চেনও করতে পারবো রিডিং এর। তো এরকম লাগে, একটা আর্টিকেল পেলে আমি একটা কোশ্চেন করে ফেলতে পারবো, যেহেতু আমি 80-90টা আর্টিকেল পড়ছি, আমি ছবি দিব নে। আসলে আপনি তো 8.5 পেয়েছেন না রিডিং এ? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনার ব্যান্ড স্কোর দেখে বোঝা যাচ্ছে যে আপনি কতটা পরিশ্রম করেছেন এটার উপরে। তবে আমি বলে যেখানে দিব আর কি, আমি বলে দিব কিভাবে কি পরিশ্রম করেছি, এগুলো আপনারাও করবেন, আপনারাও পাবেন। ওকে। সেটাই। নো প্রবলেম, এটা পাওয়াটা বড় কিছু না, অনেক ইজি, আমরা সবাই পাবো। ঠিক আছে। আই হ্যাভ এ কোয়েশ্চেন দ্যাট ইজ, যাদের নাকি ক্যামব্রিজ গুলা মানে আনসার মুখস্থ হয়ে গেছে অলরেডি টেস্ট দিতে দিতে, তারা যদি ক্যামব্রিজ অফিসিয়াল গাইডের প্যাসেজ গুলা সলিউশন করে, তাতে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই, অফিসিয়াল গাইড সলভ করা যাবে। ওকে। যে আচ্ছা, আচ্ছা, অফিসিয়াল গাইডের প্রশ্নগুলা কি ক্যামব্রিজ যে নর্মাল বই আছে ওগুলা থেকে কঠিন টেস্ট গুলা? কঠিন না, কোশ্চেন প্যাটার্নটা একটু হয়তো বা কনফিউজিং করে রাখে, বা হ্যাঁ কঠিন বলতে কি একটু ডিফিকাল্ট হয়তো বা থাকে।
প্র্যাকটিস প্লাসটা আমি করছিলাম, আমি একটা পেজে সলভ করছিলাম, আমি একটু ডিফিকাল্ট পাইছি, আমি একটু ভালোই ডিফিকাল্ট পাইছি, একটু না, তো আমি আর করি নাই। তবে অফিসিয়াল গাইডেরটা আমি করি নাই দেখে বলতে পারতেছি না, আমি অফিসিয়াল গাইড থেকে লিসনিং করতাম, আমি অফিসিয়াল গাইড থেকে রিডিং দেই নাই, রিডিং আমি বাইরে থেকে দিয়েছিলাম, বাইরের ওয়েবসাইট গুলা থেকে। তো এটার ভালো ইনফরমেশন যে সলভ করছে তার থেকে নিয়ে আপনাকে জানাইতে হবে। তবে আপনি সলভ করতে পারেন, কারণ সবাই বলে ক্যামব্রিজে থাকা বেস্ট, ক্যামব্রিজে বাইরে যাওয়া উচিত না। আমি একটু মানে ইন্টারেস্টেড হয়ে গেছিলাম যে বাইরেও যাওয়া উচিত না, দেখি বাইরে কি আছে, কঠিন করে নাকি। সো আপনারা যদি কঠিন টেস্ট দিতে চান তাহলে আমাকে জানান, আমি লিঙ্ক দিয়ে দেবো, ওগুলা দিতে পারেন যখন আপনারা ইউজ টু হয়ে যাবেন এগুলায়। কঠিন গুলা করলে কি ক্যামব্রিজটাকে পানি ভাতের মতো লাগবে, ঠিক আছে? তো ওইটা পরে আমি ওইটা দেখাই দিব কিভাবে কোনটা কোনটা দিতে হবে। তবে অফিসিয়াল গাইডটা বেটার, অফিসিয়াল গাইডে থাকা ভালো অন্যগুলো আগে যাওয়ার চেয়ে। ওকে। ওকে। ভাই আপনি কতক্ষণ পড়তেন আমি ক্লাস দেওয়ার সময়? না, আমি একটু সত্যি বলতে কি, এটা আমি হয়তো বা কাউকে বলি না, আমি বলি হ্যাঁ আমি পড়তাম যতক্ষণ ইচ্ছা হয়, কিন্তু আসলে আমি ভালোই শ্রম দিছি, ভালোই পরিশ্রম করছি। আমি দিনে 8 থেকে 10 ঘন্টা পড়ালেখা করছি। আমার মানে ভিন্ন মাঝে মাঝে ভিন্ন অসুস্থতা ধরে ফেলতো আমাকে, মানে আমি মাথা নিচু করে পড়তাম, তো ঘাড়ে পেইন হতো, ব্যাক পেইন হতো, নেক পেইন হইতো। তো তখন অনেক কঠিন সময় গেছে, দাঁড়ায় দাঁড়ায় পড়ছি, শুয়ে শুয়ে পড়ছি, শুয়ে শুয়ে লিসেনিং সলভ করছি। তো আসলে ভালো কোনো কিছু অ্যাচিভ করতে গেলে না আসলে আসলেই কষ্ট করা লাগে, আসলে অনেক এফোর্ট দেওয়া লাগে, ঘাম ঝরানো লাগে মাঝে মাঝে। মানে কানতে তো পারি না, মনে হয় কান্না চলে আসবে, এরকম একটা অবস্থা, এরকম পরিশ্রম করতেছি। কারণ যখন আমি একটা রিডিং এ 6.5 পেতাম আমার অনেক খারাপ লাগতো। বাইরের যে রিডিং গুলা দিতাম, মানে একবার আমি একটা লিসেনিং এ 6.5 পেয়েছি কেমব্রিজের, মানে আমি এত আপসেট হয়েছি। সরি, 6.5 না, 6 পাইছিলাম, মেবি 18-এর। তো আমার কান্না চলে আসছে একদম, যা মানে এত এফোর্ট দিচ্ছি, 4 মাস পরে আমি এরকম একটা রেজাল্ট করছি, মানে ওইটা আমি একটা টেবিল সলভ করতে গিয়ে এলোমেলো হয়ে গেছে। তো ওই টাইমটা অনেক খারাপ লাগতো যে আসলে এরকম কষ্ট করে মানে এই রেজাল্ট আমি কি করব, আমি কিছু খুঁজে পাইতাম না আসলে, পয়েন্ট ব্ল্যাঙ্ক হয়ে যেতাম। তো কিন্তু আলটিমেটলি পরে দেখলাম না, আল্লাহ আসলে জানে কাকে কতটুকু দেওয়া উচিত, কাকে কতটুকু দিবেন, সবকিছু উনি ওনার ঠিক করা। সো আমরা আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে লাভ নাই, আমরা আমাদের হাইয়েস্ট এফোর্ট দিয়ে দিব। আমরা যখন মনে হবে কি যে এই, একদম ছেড়ে দেই, কিছুই ভাল লাগতেছে না, একদম ফেড আপ হয়ে যেতেছেন, দেখবেন আপনার শরীর কাঁপবে, মনে হবে যে এটা থেকে আমার বের হইতে হবে কোনোভাবে। তখন ভাববেন কি আপনি আপনার সফলতার অনেক কাছে চলে আসছেন, মানে অনেক ক্লোজ আপনি সাকসেসফুল হওয়ার জন্য। এই জিনিসটা এই জিনিসটা তো এখনই হচ্ছে, মানে মনে হচ্ছে যে কেন এটা করতে গেলাম, মানে এতটা স্ট্রেস নিচ্ছি যে সবকিছুই ভুলাই যাচ্ছে, যে এটাও কঠিন লাগতেছে, ওই মডিউলটাও কঠিন লাগতেছে, কি করবো এখন, ছেড়ে দিব নাকি? এখনই তো মনে হচ্ছে, এটা তো পরে তো আরো হ্যাঁ হ্যাঁ, না কি। পরে আরো মনে হবে, এখন তো অল্প, পরে দেখবেন বডি শেক করবে আর কি একটা টাইমে গেলে, যে আমি এত পরিশ্রম করতেছি এটা মানে কেন করতেছি, আসলে কি জন্য করতেছি। সো তখন মনে করবেন যে আপনি আপনি সাকসেসফুল হওয়ার অনেক কাছে। তখন যদি সাকসেসফুল হইতে পারেন তত হবেনি অবশ্যই, আর যদি দেখেন হইতে পারেন না, এই রেজাল্ট আসানোর ভয় নেই, তাহলে ভাববেন আপনার রিজিকে এটা ছিল না, হয়তো বা আরো ভালো কিছু আছে। ওকে। আচ্ছা আচ্ছা, আমার একটা লাস্ট লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমি আজকে গতকাল আমি যখন হচ্ছে রিডিং এ, আপনি বলছিলেন যে রিডিং এ সবগুলো মডিউলে কমপক্ষে 2 ঘন্টা করে সময় দেওয়ার জন্য, তো আমি দেখলাম যে আমি একটা রিডিং এর একটা প্যাসেজ নিয়ে 11-এর যেটা ফার্স্ট প্যাসেজটা নিয়ে যখন বসলাম, আমি যা সময় দেখলাম আমার 3 ঘন্টা চলে গেছে। তো ভাবলাম আমি 3 ঘন্টা কি করলাম, অন্যরা হয়তো 3 ঘন্টা অনেক কিছু করে ফেলে, 3 ঘন্টা আমি একটা প্যাসেজ দিয়ে হচ্ছে সলভ করতে পারলাম না। এটা কি আমার জন্য আসলে আহ মানে খারাপ কিছু, নাকি এভাবে হবে, আমি জানি না এটা কোনো কোনটা খারাপ ভাইয়া। কিছু না, আগে হচ্ছে আপনার ডেভেলপ করতে হবে নিজেকে, যে একটা প্যাসেজের একটা লাইন পড়তে যদি 3 ঘন্টা লাগে লাগুক, কারণ আপনি যদি লাইনটা না বুঝেন আপনি পড়ে গেলেন 5 সেকেন্ডে, তাহলে কোনো লাভ আছে? কোনো লাভ নেই আসলে। যদি 3 ঘন্টাও লাগে একটা লাইন বুঝতে, লাগুক, ওই সময়টা দেওয়া উচিত। আমি যখন ক্যামব্রিজ অনেক কম পাইতাম, আমি আর্টিকেল পড়তাম, ভোকাবুলারি পড়তাম, শান্তিতে মানে রিল্যাক্সে থাকতাম, কোনো প্রেশার নিতাম না। আসলে প্রেশার নিলে আমাদের সময় নষ্ট, মন মানসিকতা নষ্ট হয়। সো এগুলো করা যাবে না, আমাদের ফোকাস থাকতে হবে। আর যত সময় লাগে লাগুক, যদি একটা পেসেজ সলভ করতে 2 ঘন্টা লাগে লাগুক, আমরা পেসেজ বুঝে বুঝে ফাংশন বুঝে সলভ করার ট্রাই করব। না পারলে কেমব্রিজের এগুলা যেগুলো আমার ইউটিউবে দেওয়া থাকবে এগুলা দেখে দরকার হলে এগুলা সলভ করব, তারপরও ট্রাই করব যে সলভ করার। আর ডেলি অবশ্যই 2টা আর্টিকেল আর 20-30টা ভোকাবুলারি পড়তে হবে, এটা মাস্ট। আর 2টা আর্টিকেল বলতে 2টা আর্টিকেল ফুল পড়তে হবে এরকম না, আর 2টা আর্টিকেলের আপনি 2 পৃষ্ঠা পড়েন। আপনি ডেলি চেষ্টা করবেন 3-4টা পেপার আর কি পড়তে, 3-4টা পেজ পড়তে, অলমোস্ট 1000 ওয়ার্ড পড়ার ট্রাই করবেন প্রথমে। না না পারলে 300 ওয়ার্ড পড়েন, 600 ওয়ার্ড পড়েন।
1000 ওয়ার্ড পড়েন। তো এইভাবে করে পড়তে হবে, আসলে পড়লে ইজি লাগবে, বিলিভ মি। যখন আপনি দেখবেন কমা ইডি আছে, তার মানে আগেরটা ইলাস্ট্রেট করবে, পরে যখন দেখবেন মিল আছে তখন অনেক ভাল লাগবে। ওই যে ওয়াসিম আকরাম ভাইয়া বললো যে ভাই এখন একটু আমার ভাল লাগতেছে পড়তে, সো প্রিভিয়াস রেফারেন্স গুলো বুঝতে পারতেছি। সো ভাইয়া তো ধরেন একটা দুইটা মাত্র ক্লাস করছে, তারপরও ভাইয়ের ভালো লাগতেছে। সো ভাইয়ের মানে গ্রোথটা অনেক বেশি ফাস্টার হবে আর কি, আমি বুঝতেছি। তো এরকমই যখন 24টা ক্লাস হয়ে যাবে না, তখন দেখবেন প্যাসেজ পানির মতো লাগতেছে। তো এখন একটু কষ্ট করে করতে থাকেন, লেগে থাকেন, ফ্রাস্ট্রেটেড হওয়া যাবেন। ঠিক আছে, অলরাইট। ভাই একটা কথা বলবো, একদম অনেস্টলি বলি ভাই, আমি এর আগে কখনো রিডিং সলভই করিনি, আপনার ক্লাসে পরে করছি। কালকে যখন করলাম ফার্স্টে 11-1টা, তখন আমি আমার মানে দুইটা হয়েছে 13টার মধ্যে, মানে আমার খুব খারাপ লাগতেছিল। পরে আমি আবার মানে চিন্তা করলাম, না অনিল ভাই এভাবে বলছে, আবার ট্রাই করি, তখন যে আমার হয়েছে 8টা। না এটাই তো ভাই আসলে ওয়ে। আপনাকে দেখলে অনেক ইন্সপিরেশন লাগে আমাদের। না না, এটা আসলে ওয়ে, আমি জাস্ট ওয়েটা দেখাই, জাস্ট ওয়েটা দেখাই দিই আমি কিভাবে পাইছি, এখন আপনারা এইভাবেই পাবেন। যদি আমার কথাটা শুনেন অবশ্যই এইভাবে পাবেন, ওকে। এটার আচ্ছা বেশি। ভাইয়া, হ্যাঁ। টু ট্রুর যে 11-এ হচ্ছে আপনার ওই যে পেসেজ 1-এ ট্রু ফলস গুলা, আমি আসলে যখন হচ্ছে ট্রু ফলস গুলো পড়তেছিলাম, প্রশ্নটা পড়তেছিলাম, আমার জানি কেমন মনে হচ্ছিল এখানে আনসার গুলো দেওয়া আছে, আমি না আর রিডিং পড়তে যাই নাই, আমি এটা প্রশ্নটা পড়ে পড়ে মানে হচ্ছে আনসার গুলো দিয়ে দিলাম। এটা কি আসলে এটা কেন হলো? মানে যে এটা এখানে যেটা বলা আছে যে এটা হতে পারে ওইটা হতে পারে না, এটা আসলে আমাদের নেচারের সাথে মিলে যাচ্ছে, আমি আর ওটা হচ্ছে ওই যে রিডিং পড়তে যাই নাই, এখানে না আনসার না গুলো না, দেওয়ার এটা পরে এটা এটা হ্যাঁ হয়ে হ্যাঁ, গেল। আপনার কি সব আনসার হয়েছিল? এখানে প্রায় তিনটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে আমার চারটা প্রশ্নে চারটেই আনসার হয়েছে, বুঝলাম না কেন। আচ্ছা, এটা হচ্ছে লাক। অবশ্যই এটা লাক, লাকের কারণে হয়েছে। পেসেজ না পড়ে আসলে আনসার করাটা অনেক রিস্কি কিন্তু। এটা পরীক্ষায় তো আর হবে না, তাই না? না, পরীক্ষা এটা কখনোই হবে না। আর এইটা মাথায় রেখে পরীক্ষা দেওয়া যাবে না, কারণ আপনার ওল্ড একটা বেসিসে যদি ওল্ড আইডিয়ায় যদি আপনি আনসার করেন, তাহলে আসলে এত আইএলটিএস ইন্ডাস্ট্রি থাকতো না, এত বড় সার্ভিস ইন্ডাস্ট্রি থাকতো না, মানুষ সবাই নিজে নিজে আগের আইডিয়া থেকে আনসার করতো। তো এটা আসলে করা যাবে না, বুঝে আনসার লোকেট করে কিওয়ার্ড ধরে প্যাসেজের ফাংশন বুঝে আনসার করতে হবে। ঠিক আছে। হুম, ওকে, পেরেছি। আজকের ক্লাসটা তাহলে শেষ করে দিচ্ছি, অনেক অনেক সময় ধরে আসেন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস গাইস। গুড বাই। আল্লাহ হাফিজ। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম।